শুভ অপরাহ্ন। আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষদ ও আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগ দিল্লি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনের আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের অধিবেশন শুরু করছি। এই অধিবেশনের বিষয় বাংলা সাহিত্য ও নারী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অধিবেশন শুরু করার আগে একটু জাস্ট কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে প্রত্যেক বক্তব্য হয়ে যাওয়ার পরে আপনারা প্রশ্ন করতে পারেন, সেটা সরাসরি করতে পারেন অথবা চ্যাট বক্সেও লিখে জানাতে পারেন আমাদের। বক্তার বক্তব্যের জন্য আমরা 30 মিনিট ধার্য করেছি এবং প্রশ্ন এবং আলোচনা এর জন্য পরবর্তী 5 মিনিট। শুরু করছি আজকের অধিবেশন। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্রীমতী উত্তরা মিত্রকে। তার বিষয় দেশভাগ পরবর্তী মেয়েদের স্মৃতিকথা ও বাংলা সাহিত্যের ইতিহাসের নীরবতা, একটি পর্যালোচনা। উত্তরা, আপনি আছেন? হ্যাঁ ম্যাম। নমস্কার, আমি উত্তরা মিত্র, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করছি, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগ থেকে। আজকে গবেষণার বিষয় হলো আমার দেশভাগ পরবর্তী মেয়েদের স্মৃতিকথা ও বাংলা সাহিত্যের ইতিহাসের নীরবতা, একটি পর্যালোচনা। দেশভাগ কোনো লিখিত ইতিহাস নয়। দেশভাগ নিয়ে যা কিছু সরকারি নথি, রাজনৈতিক দলিল কিংবা উদ্বাস্তু মানুষের মৌখিক যেসব স্মৃতিচারণ পাওয়া যায় তাই দেশভাগ সম্পর্কে একটি ধারণা দেয়। দেশভাগ নিয়ে তথাকথিত বিস্তারিত ইতিহাস পাওয়া না গেলেও ইতিহাসের জন্য জরুরি দেশভাগ, কারণ রাজনৈতিক কিছু দলিল আর নথি ছাড়াও এমন অনেক তথ্য পাওয়া গেছে যা দেশভাগের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইসব তথ্য মেলে স্মৃতিকথা মৌখিক সাহিত্যের মাধ্যমে, যেখানে সরকারি নথিপত্র, রাজনৈতিক দলিল দেশভাগ সম্পর্কিত কেবল নির্দিষ্ট কিছু ঘটনার প্রমাণ রাখতে সাহায্য করে। সেখানে স্মৃতিকথামূলক গ্রন্থ দেশভাগ সমকালীন যে অস্থির পরিবেশ, মানুষের মানসিক যন্ত্রণার অনুভূতি, ভাবনা চিন্তার পরিবর্তন সম্পর্কে তার যাবতীয় ধারণা দিতে সাহায্য করে। দেশভাগ সময়কালীন সীমান্তের দুই পাড়ের বাসিন্দা সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ও অভিজ্ঞতাকে তুলে ধরার সেরকম কোনো চেষ্টাই করেনি ইতিহাস যা স্মৃতিকথা করতে সক্ষম। 1947 সালে ভারতের পাওয়া স্বাধীনতা ভারতকে অখণ্ড করে নয়, বরং খণ্ডিত করে অর্জন করা। দেশভাগ সমাজে প্রচলিত প্রথার এক আমূল পরিবর্তন এনে দিয়েছিল, যার বাস্তব নিদর্শন মেলে স্মৃতিকথা নামক আখ্যানে। এই পরিপ্রেক্ষিতে স্মৃতিকথা কি বা কাকে বলে সে প্রশ্ন উঠতেই পারে। স্মৃতিকথা হলো এক স্মরণীয় বিষয়। স্মৃতিপটে সঞ্চিত থাকা জীবনের ছোট ছোট মুহূর্ত বা কোনো ঘটে যাওয়া ঘটনা স্মরণ করাকে স্মৃতিকথা বলে। আবার যখন কোনো লেখক বা লেখিকা অতীতের ঘটনাকে স্মৃতিচারণ করে তার কলমের মাধ্যমে, তখন তাকে বলে স্মৃতিকথা সাহিত্য। ইতিহাসের ক্ষেত্রে স্মৃতিকথা এক বিশেষ মৌখিক উপাদান। স্মৃতিকথা কাল্পনিক জগতের কোনো স্থান নেই, সবটাই বাস্তব পটভূমিতে আবর্তিত। এক্ষেত্রে লেখক নিজের কাহিনী নিজেই কথক। জীবনের অভিজ্ঞতা নয়, বরং থাকে জীবনের ঘটে যাওয়া ঘটনার কিছু স্মরণীয় মুহূর্ত, নিজস্ব অনুভূতির প্রকাশ। বাংলা সাহিত্যে এমন স্মৃতিকথার প্রকাশ বহু লেখক করেছেন। স্মৃতিকথার বিষয় ভিন্ন, যেমন ছেলেবেলা, কর্মজীবন, দেশভাগ, দাঙ্গা, আন্দোলন ইত্যাদি বেশিরভাগ সমাজ কেন্দ্রিক। দেশভাগ কেন্দ্র করে বহু লেখকের লেখা রয়েছে, যেমন পুরুষের বয়ানে রয়েছে তেমনই রয়েছে নারীর বয়ানে, যেখানে পুরুষরা তাদের স্মৃতিকথার মাধ্যমে নিজের আমিত্বকে তুলে ধরেছেন সর্বাধিক। সেদিক থেকে নারীর বয়ানে নিজেদের স্মৃতির পাশাপাশি আসছে তৎকালীন সময়ে ইতিহাসের স্মৃতি। এর পরিপ্রেক্ষিতে চিত্রিতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 20 শতকের প্রেক্ষাপটে রচিত বাঙালি মেয়েদের আত্মকথা স্মৃতিকথায় উঠে আসে সেই সময়কাল, সমকালীন রাজনৈতিক সামাজিক নানা পরিবর্তন, সংকট, ভেঙে পড়া অর্থনীতি এবং পরিবর্তিত চিন্তা চেতনার ধারা। প্রকৃতপক্ষে এর সমস্ত কিছুই জড়িয়ে ছিল তাদের জীবনের প্রতিটি তন্ত্রিতে চলার প্রতিটি পদক্ষেপ। 1930 থেকে 47 কালপর্বে পাওয়া মেয়েদের লেখায় উঠে এসেছে প্রাক স্বাধীনতা পর্বের উত্তাল বাংলা, পরাধীনতা জাতির মুক্তি সংগ্রামের বিভিন্ন পর্যায়, স্বাধীনতার জন্য পুরুষের পাশাপাশি মেয়েদের সংগ্রামের ইতিহাস, দুটি বিশ্বযুদ্ধের অভিঘাত, দেশের ভেঙে পড়া অর্থনীতি, মানুষের হারিয়ে যাওয়া মূল্যবোধ। আমার এই গবেষণাপত্রের মূল উদ্দেশ্য হলো যেখানে স্মৃতিকথা
দেশভাগ পরবর্তী নারী জাগরণের অন্যতম বয়ান সেই স্মৃতিকথা সম্বন্ধে সাহিত্যের ইতিহাসে এমন নীরবতার কারণ অনুসন্ধান এবং দেশভাগ কিভাবে মেয়েদের স্বতন্ত্রভাবে আত্মপরিচয় নির্মাণে সহায়তা করেছে তা বিশ্লেষণ করা। দেশভাগ পূর্ববর্তী স্মৃতিকথামূলক আত্মজীবনী বই দেখলে বোঝা যায় তৎকালীন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে মেয়েরা দীর্ঘ অন্যায় অত্যাচার লাঞ্ছনা সহ্য করে কোথাও তারা জয় লাভ করেছিল। সেই জয়লাভের প্রকাশ হলো স্মৃতিকথাগুলি। দেশভাগ পূর্ববর্তীকালীন এই স্মৃতিকথাগুলি কেবল মেয়েদের কণ্ঠের কথা নয়, তৎকালীন অস্থির পরিবেশের কথা প্রকাশ পায়। বোঝা যায় পুরুষদের চিন্তাধারার গতিবিধি। যেখানে নারী শিক্ষার কথা কেউ ভাবতেও পারতো না, সেখানে নিজস্ব আগ্রহে এগিয়ে আসতে দেখা যায় কিছু নারীদেরকে, যেমন রাজসুন্দরী দেবী, বেগম রোকেয়া ইত্যাদি। এ প্রসঙ্গে দেশভাগ পরবর্তী লেখা মেয়েদের বয়ানে রচিত স্মৃতিকথা সম্পর্কে আলোচনা করে নেওয়া যায়। দেশভাগ পরবর্তী যে পরিবেশ দেখা যায় তা এক ভয়াবহ অস্থির সময়। দুটি বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দেশভাগের যন্ত্রণা সহ স্বাধীনতা বয়ে আনে এক আমূল পরিবর্তন। এই পরিবর্তন যেমন দেখা যায় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিকগত ভাবে, তেমনই আসে মানুষের জীবনে, মানসিকতায়, চিন্তা ভাবনা ইত্যাদিতে। দেশভাগ পূর্ববর্তী যে ধারাবাহিকতা সমাজ চলছিল তার সম্পূর্ণ বদল আনে ভগ্ন স্বাধীন দেশ। ফলত সাধারণভাবে সেই বদলের ছবি মানুষের সৃষ্টিতেও দেখা যায়। দেশভাগ পরবর্তী স্মৃতিকথাগুলি তার এক একটি নিদর্শন। যেমন 1959 সালে রবীন্দ্র স্মৃতি নামক স্মৃতিকথামূলক আত্মজীবনীটি লেখেন ইন্দিরা দেবী চৌধুরী রানী। স্মৃতিকথাটি 5টি খণ্ডে বিভক্ত। 1969 সালে লীলা মজুমদার আর কোনখানে নামক স্মৃতিকথা লেখেন। এই স্মৃতিকথাতে তার শিলংয়ে কাটানো ছেলেবেলা, শান্তিনিকেতন ও অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার কাজকর্ম, রায়চৌধুরী পরিবারের নানা মজার ঘটনাবলী ও বাংলা সাহিত্যের মালঞ্চে তার দীর্ঘ পরিভ্রমণের কথা বলা হয়েছে। পাশাপাশি তার প্রথম স্মৃতিকথামূলক আত্মজীবনী আর কোনখানের জন্য 1969 সালে রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত হন। স্মৃতির খেয়াল নামক স্মৃতিকথামূলক আত্মজীবনী লিখেছেন শাহানা দেবী। মণিকুন্তলা সেন লিখছেন সেদিনের কথা 1979 সালে। এটি স্মৃতিকথামূলক আত্মজীবনী। 1979 সালে লেখা শুরু করেন, কিন্তু মাঝে অসুস্থ হয়ে পড়ায় লেখা আর অগ্রসর হয়নি। একটু সুস্থ হয়ে 1982 সালে আবার লেখা শুরু হয়। পরবর্তীকালে মণিকুন্তলা সেনের শতবর্ষ পূর্ণ হওয়ার সুবাদে 2010 সালে এই জননেত্রীকে শ্রদ্ধা জানাবার উপলক্ষে একটি সংকলন প্রকাশ করার কথা অনেকেই ভাবছিলেন। এই প্রস্তাবে থিমা প্রকাশনা সংস্থার সমর্থনে জনজাগরণী নারী জাগরণ নামক একটি সংকলন প্রকাশিত হয়। এই সংকলনটিতে মণিকুন্তলা সেনের আত্মকথা, সেদিনের কথা, তার কয়েকটি অগ্রন্থিত রচনা ও রাজ্য বিধানসভার সদস্য থাকাকালীন 1952 থেকে 62 প্রদত্ত কয়েকটি ভাষণের বয়ানের নিদর্শন মেলে। মণিকুন্তলা সেনের সংস্পর্শে যারা এসেছেন, তার সঙ্গে যারা কাজ করেছেন, এমন অনেকেই এই সংকলনে তাদের স্মৃতিচারণ করেছেন। সেদিনের কথা স্মৃতিকথাটিতে দেখা যায় মণিকুন্তলা সেনের প্রায় সুদীর্ঘ 25 বছরের কমিউনিস্ট পার্টির অন্যতম কর্মী হয়ে ওঠার গল্প। এক নারীর চোখ দিয়ে দেখা রাজনৈতিক জীবন, নারী সমাজের চিত্র ইত্যাদি প্রকাশ পায় এই স্মৃতিকথাটিতে। তার স্মৃতিকথাতে দেখা যায় খুলনা জেলার কলিশখালী গ্রামে তিনি বক্তৃতা দিতে যাচ্ছেন। সেখানে ছাত্র সম্মেলনের সভানেত্রী ছিলেন তিনি। এর দ্বিতীয় দিনে মহিলাদের সভা হয়, যেখানে বক্তৃতার বিষয় ছিল দেশের স্বাধীনতা আন্দোলনে মেয়েদের ভূমিকা, মেয়েদের শিক্ষার জন্য সরকারি ব্যবস্থার প্রয়োজনীয়তা, তাছাড়া চলাফেরায় ও ঘরে মেয়েদের আত্মসম্মানে মেয়েদের অসম্মানকর পর্দা প্রথার সম্পর্ক নিয়ে। ছাত্র ফেডারেশনের আন্দোলনে তার আকর্ষণের বিষয় ছিল কলেজের মেয়েদের যোগদান। এছাড়া দেখা যায় পার্টির প্রতি যোগদান দিতে মেয়েরা তার বাড়ির বাধার ভয় পাচ্ছে না। পরবর্তীকালে মণিকুন্তলা সেনকে একটি স্কুলে চাকরি নিতে দেখা যায়। এরপর করেন বন্ধুমুক্তি আন্দোলন, যেখানে কংগ্রেস মহিলা সহ কমিউনিস্ট মহিলাদের উপস্থিতিও দেখা যায়। কমিউনিস্ট কর্মীদের তৈরি ছাত্রী সংগঠনটি সারা ভারতে ছড়িয়েছিল। বিভিন্ন ছাত্রী নেত্রীরা এসেছিল, যারা বিভিন্ন প্রদেশের মহিলা সমিতির সংগঠিকা ও নেত্রী। এই সম্পর্কে লেখিকা বলছেন, অনেক সময় ছাত্রী অবস্থাতেই এরা মহিলা সমিতি গঠন করতে শুরু করে দিয়েছিলেন, কারণ শহরে গ্রামে এই মেয়েরাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। বলতে গেলে এরাই নারী সমাজের পূর্ববর্তী। মণিকুন্তলা সেনকে দেখা যায় বহু সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেমন শিশুদের জন্য ছিল কয়েকটি বাল মন্দির এবং গরিব মেয়েদের জন্য ছিল শিল্প সমিতি। পরবর্তী সময় কলকাতায় একটি ওয়ার্কিং উইমেন্স হস্টেল খুলে কলকাতার চাকরিজীবী
মেয়েদের বিশেষ উপকার করেন। এছাড়া তৎকালীন পতিতালয়ে গিয়েও ইচ্ছুক মেয়েদের উদ্ধার করার জন্য সরকারি চেষ্টার সঙ্গেও এরা যুক্ত ছিলেন। উদ্ধারপ্রাপ্ত মেয়েদের বাড়ির লোকেরা ফেরত না নিলে লিলুয়া গ্রামে পাঠানো হতো, যার নেতৃত্বে ছিলেন রেণু চক্রবর্তী নামক এক কর্মী। এই সংগঠনটিতে ভারতের বিভিন্ন প্রদেশের মহিলা কর্মীরা যোগ দিয়েছিলেন। মণিকুন্তলা সেন বলছেন যে তারা চেয়েছিলেন অন্যান্য প্রদেশের মতো সাধারণ মেয়েদের সঙ্গে উপরতলার মেয়েদের যোগাযোগ ঘটাতে, কারণ তাদের মতে এতে নারী সমাজের অধিকার সম্পর্কিত দাবিগুলি শুধু প্রস্তাবের মধ্যে আটকে না থেকে আন্দোলনের রূপ নিতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অধ্যায় দেখা যায় তার স্মৃতিচারণে দেখা যায় দুর্ভিক্ষের সময় মানুষের সমস্ত গ্রাম উজাড় করে শহরে চলে আসে কেবল দুটো অন্নের জন্য। এর পরিপ্রেক্ষিতে মণিকুন্তলা সেন বলছেন, ক্ষুধার অন্যতম বলি হলো ওই কৃষক মেয়েদের ইজ্জত। বিদেশি সৈন্যদের জন্য দালালদের মারফতে একখানা শাড়ি বা একদিনে খাবারের বিনিময়ে এইসব সস্তা মেয়েদের বাজারও জমে উঠেছিল। এমন ভাবে কৃষক মেয়েদের বা বউদের ইজ্জত নষ্ট হতে দেখে মণিকুন্তলা সেন ও তার সহকর্মীরা এইসব উদ্বাস্তুদের উদ্ধার করার কাজে এগিয়ে যায়। 1986 সালে জাহানারা ইমামের লেখা স্মৃতিকথামূলক আত্মজীবনী হলো 71-এর দিনগুলি। পাশাপাশি বীণা দাস 1995 সালে লিখছেন শৃঙ্খল ঝংকার এবং পিতৃধন নামক স্মৃতিকথা। কল্পনা দত্ত লিখছেন চট্টগ্রামের অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা। মীনাক্ষী সেনের লেখা স্মৃতিকথার নাম জেলের ভিতর জেল। 1996 সালে শোভা সেন লিখছেন স্মরণে বিস্মরণে নামক এক স্মৃতিকথামূলক আত্মজীবনী। 2002 সালে বেবি হালদার লিখছেন আলো আঁধারি নামক স্মৃতিকথা। যদিও এটি হিন্দি ভাষায় প্রকাশিত। এখানে লেখিকা কষ্ট করে বড় হয়ে ওঠার ও গৃহকর্মী হিসেবে কাটানো দিনগুলি নিয়ে লিখেছেন। স্মৃতিকথাটি 13টি আন্তর্জাতিক ভাষা সহ মোট 21টি ভাষায় এখনো পর্যন্ত অনূদিত হয়েছে। 2008 সালে প্রকাশিত সুনন্দা শিকদারের আত্মজীবনী স্মৃতিকথামূলক আত্মজীবনী দয়াময়ীর কথা বইটি 1416 বঙ্গাব্দের আনন্দ পুরস্কার প্রাপ্ত। পেঙ্গুইন ইন্ডিয়া থেকে এর ইংরেজি অনুবাদ আ লাইফ লং এগো প্রকাশিত হয়। বইটিতে লেখিকা তার শৈশব ও শৈশবের প্রিয়জনদের হারানোর যে বেদনা তারই স্মৃতিচারণ করেছেন। উঠে এসেছে দেশভাগের কথা, পেয়েছে জাতের প্রাধান্য। দেশভাগের সমকালীন বা তার পরবর্তীকালীন ভগ্ন সমাজের অভুক্ত মানুষের কথা উঠে এসেছে। অর্থাৎ জীবন অফুরান, জীবনের মূলে আছে এক অকারণ আনন্দ। তাই বোধহয় আত্মীটা অভুক্ত মানুষও হাসে। এত বিধি নিষেধ সত্ত্বেও মানুষের পাশে দাঁড়ায়, ভুলে যায় জাতপাতের ব্যবধান। আসলে মানুষের সঙ্গে মানুষের আত্মীয়তা অনেক গভীরে প্রথিত। সেই কাহিনী উঠে এসেছে এই স্মৃতিকথায়। 1989 সালে শান্তিসুধা ঘোষ লিখেছেন জীবনের রঙ্গমঞ্চে নামক স্মৃতিকথা। উষা দত্ত লিখছেন 1993 সালে দিনগুলির মোড় নামক স্মৃতিকথা। 1995 সালে আশালতা সেন লিখছেন সেকালের কথা নামক স্মৃতিকথামূলক আত্মজীবনী। 1999 সালে রেবা রায়চৌধুরী লিখছেন জীবনের টানে শিল্পের টানে নামক স্মৃতিকথামূলক আত্মজীবনী। অন্যদিকে 1999 সালে দেখা যায় তাসলিমা নাসরিন লিখছেন আমার মেমেলা নামক স্মৃতিকথামূলক আত্মজীবনী। পরবর্তীকালে তাসলিমা নাসরিনের আরো 5টি স্মৃতিকথামূলক আত্মজীবনী আমরা পাই। যেমন 2002 সালে উতল হাওয়া নামক এক স্মৃতিকথা লেখেন তিনি। 2003 সালে যে স্মৃতিকথা সেটি হলো ক দ্বিখণ্ডিত, অর্থাৎ বইটি বাংলাদেশকে ক এবং পশ্চিমবঙ্গের দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়। 2008 সালে আবারও লিখছেন নাম তার সেই সব অন্ধকার। 2006 সালে তাসলিমা নাসরিন লিখছেন আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ। নেই কিছু নেই নামক স্মৃতিকথা লিখছেন 2010 সালে। এবং সর্বশেষ স্মৃতিকথা সেটি হলো নির্বাসন। তৎকালীন সময় যেখানে নারীদের শিক্ষাগত ব্যবস্থা সম্পর্কে কারো মাথা ব্যথা ছিল না, বরং নারীর অক্ষর জ্ঞান মানে এক পাপজনক কাজ হয়ে উঠতে পারে এমনই এক ধারণা ছিল তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে। পুরুষবর্গের তৈরি নিয়মের মধ্যে থাকতে বাধ্য ছিল নারীর সমাজ। এত কিছু পরেও তাদের বেঁধে রাখা সম্ভব হয়নি। নারী তার স্বতন্ত্র দৃঢ় মানসিকতা বা ইচ্ছা শক্তির দ্বারা অক্ষর জ্ঞান লাভ করতে সফল হয়েছিল। অক্ষর জ্ঞান লাভ হলেও অন্দরমহল থেকে বাহিরমহলে আসার কোনো অনুমতি তাদের ছিল না। ফলত তাদের স্মৃতিকথার বিষয় অন্দরমহল আবর্তিত।
ফলত পরিস্থিতির দাবি অনুযায়ী নারী স্মৃতিকথার শিরোনাম হয়ে উঠেছে আমার জীবন কিংবা গৃহবধূর ডায়েরি, অর্থাৎ যেখানে দেশভাগ পূর্ববর্তী স্মৃতিকথাগুলি দ্বারা প্রকাশ পেয়েছে সামাজিক বঞ্চনা, বৈষম্যের কথা। সেখানে দেশভাগ পরবর্তী লিখিত স্মৃতিকথাগুলির উপর চোখ বোলালে দেখা যায় নারীর বয়ান পরিবর্তিত। নারী তার অন্দরমহল থেকে বেরিয়ে এসে এক সম্পূর্ণ নতুন দিশায় পথ চলা শুরু করেছিল আত্মরক্ষার তাগিদে। নারীরা শুধুমাত্র তাদের পরিবারের জন্য কাজ করবে ও সন্তান পালন করবে, এই ধ্যান ধারণাই প্রচলিত ছিল এবং তাদের বাড়ির বাইরে কাজ করা বা মেলামেশার কোনো সুযোগ ছিল না। দেশভাগ পরবর্তী সময় এই পরিস্থিতির বদল ঘটেছিল এবং এর বিরুদ্ধে নারীকে দীর্ঘ লড়াইও করতে হয়েছিল, যা দেশভাগ পরবর্তীকালীন স্মৃতিকথাতে প্রকাশ পায়। স্মৃতিকথাগুলিতে প্রাধান্য পেয়েছে কোথাও নারী কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধের কথা, কোথাও প্রাধান্য পেয়েছে রাজনৈতিক কর্মী হিসেবে তৎকালীন সময়ের পরিস্থিতির কথা, কিংবা দেশভাগের ফলে ফেলে আসা নিজ ভিটমাটির টানে কথা। এসবই প্রকাশ পাচ্ছে তাদের স্মৃতিচারণের মাধ্যমে রচিত স্মৃতিকথাতে। অর্থাৎ যেখানে দেশভাগ পূর্ববর্তীকালীন স্মৃতিকথাতে নারী তার দুঃখ, দুর্দশা, অন্যায়, অত্যাচার, সামাজিক বৈষম্য, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের উপর কঠোর প্রভাবের কথা বলা হয়েছে, সেখানে দেশভাগ পরবর্তী স্মৃতিকথা নারীর ঘুরে দাঁড়ানোর ইতিহাসের কথা বলছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প বলছে নারী তার বয়ানে। যেমন পূর্ব আলোচ্য মণিকুন্তলা সেনের লেখা স্মৃতিকথাতে তৎকালীন সময় মেয়েদের উপর যে কত নির্মম অত্যাচার হতো তার এক জীবন্ত ছবি প্রকাশ পায়। এমনকি এরও প্রমাণ পাচ্ছি আমরা যে মেয়েরা কেবল অত্যাচারিত হয়নি কিংবা ঘরোয়া কাজে নিজেকে গুটিয়ে রাখেনি, মেয়েরা বাইরে বেরিয়েছে, নানান সামাজিক কাজে নিজেকে এগিয়ে নিয়ে গেছে। ফলত বহু নারী সমাগম বৃদ্ধি পেয়েছে। সারা বাংলা এক নতুন সংগঠন তৈরি করার উদ্যোগ দেখা দেয় এই কর্মীদের। অতএব দেশভাগ কেবল ভাঙন ধরাতে নয়, গড়তেও সহায়তা করেছিল। উদ্বাস্তু পরিবারের নারীদের জীবনে যেমন বদল এনেছিল, তেমনি জীবিকাতেও নিজেদের আত্মসম্মানের জন্য লড়ার পাশাপাশি কাজের মাধ্যমে আত্মপরিচয় তৈরিতেও সক্ষম হয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন ধারার মধ্যে স্মৃতিকথা একটি অন্যতম ধারা, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের খণ্ডরা এই ধারাকে স্থান দিতে আজও নীরবতা পালন করে চলেছে। এর কারণ কি? প্রথমত, ইতিহাস হচ্ছে ইতিহাস পাঠের দ্বারা পুরনো চিন্তার যে পুনরাভিনয় করা হয়ে থাকে তাই ইতিহাস, আর এই পদ্ধতিটাই সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও সত্য। ফলত প্রত্যেকটি বিষয়েরই সাহিত্যের ইতিহাস থেকে থাকে। আলোচ্য বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন হলেও কিছু কিছু ধারা তাতে সম্পূর্ণভাবে স্থান পায়নি। যেমন স্মৃতিকথা। স্মৃতিকথার বিষয়ও নানা ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে দেশভাগ এমন একটি সময় যা স্মৃতির ব্যক্ত ঘটেছে বহুবার বহু সাহিত্য ধারার মাধ্যমে, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের পাতা উল্টালে আজও এমন সাহিত্যের ইতিহাস দেখা মেলে না। দেশভাগ পূর্ববর্তী থেকে দেশভাগ পরবর্তী নারীদের রচিত স্মৃতিকথা বিষয়কে দীর্ঘ চর্চিত বিভিন্ন রচনা আজও কেবল পড়ে আছে কয়েকটি সংকলনের মধ্যে বা কোনো ধারাবাহিক পত্রিকার পাতাতে। বাংলা সাহিত্যের ইতিহাসে এমন অবমাননার কারণে হদিশ আজও অসম্পূর্ণ। সমাজে নারী যেমন কোথাও গিয়ে অবহেলিত, তেমনি সাহিত্যের আঙিনায় তাদের চর্চিত বিষয় বা তাদের সৃষ্টি আজও অবহেলিত। পরিশেষে এই দীর্ঘ আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তৎকালীন সময় যখন মেয়েদের নিজেদের কথা বলার বা শোনানোর কোনো অধিকার ছিল না শিক্ষার অধিকার কিংবা সামান্য অন্দর থেকে বাহিরে আসার ছিল না অনুমতি, সেই সময় দাঁড়িয়ে মেয়েরা লিখছে নিজেদের কথা বা স্মৃতি কথা, কারণ নিজেকে প্রকাশের মাধ্যমটি অবাধ। ফলত যে কথা মুখ ফুটে বলতে পারেনি তা বলেছে কলমের মাধ্যমে। প্রকাশ পেয়েছে দেশভাগ পরবর্তী সামাজিক রাজনৈতিক অবস্থার কথা। প্রথাগতভাবে গৃহকর্তা হিসেবে পুরুষতান্ত্রিক সমাজের যে অহংবোধ ছিল তার ভাঙন ঘটিয়ে নারীরা তাদের আত্মপরিচয় নির্মাণের যে সফলতা, দেশভাগ পরবর্তী মেয়েদের স্মৃতিকথাগুলি তার একটি দলিল হিসেবে স্বাক্ষর করে। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের পাতায় এমন দলিলকে বা নারীর বয়ানে রচিত স্মৃতিকথার মতো এমন ধারাকে যথাযথ স্থান না দেওয়া কোথাও গিয়ে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে এক চরম ব্যর্থতার প্রকাশ।
আমার এই গবেষণার মাধ্যমে আমি যা বলতে চেয়েছি সে পয়েন্টটা আমি একটু গুছিয়ে বলে দিতে চাই। প্রথমত দেশভাগ কি তার ছোট একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয়ত দেশভাগকে বুঝতে গেলে বা তার প্রত্যক্ষভাবে সাক্ষ্য প্রমাণ পেতে গেলে সেই সব মানুষের কাছে যাওয়া উচিত যারা এই দেশভাগ সংক্রান্ত প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চার করেছে। আর তার জন্য আমার মনে হয়েছে স্মৃতিকথা সেক্ষেত্রে অন্যতম, কারণ স্মৃতিকথা সেই বিষয় যা কঠিন বাস্তবের চিত্র ফুটিয়ে তুলতে সাহায্য করবে, আর দেশভাগের ক্ষেত্রে সেই কঠিন বাস্তবের চিত্রই কাম্য। এর জন্য দ্বিতীয়ত আমি দেশভাগের এর জন্য আমি দেশভাগের পরে যেসব নারীরা তাদের অভিজ্ঞতার কথা লিখছেন তাদের স্মৃতিকথাকে আনার চেষ্টা করেছি। এইসব স্মৃতিকথাগুলি দ্বারা আমি দেশভাগের পর নারীরা কিভাবে নিজেদের আত্মপরিচয় নির্মাণ করেছে, সমাজে প্রথাগত বিধিনিষেধ ভেঙে কিভাবে বেরিয়ে আসছে সেটা দেখানোর চেষ্টা করেছি। তৎকালীন সময় মেয়েদের যে ঘুরে দাঁড়ানোর কাহিনী বা নারী জাগরণের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। দেশভাগের পূর্ববর্তী ও পরবর্তী এই দুটি সময় মেয়েদের চিন্তা ভাবনা যে পরিবর্তন ঘটেছে তার ধারণা দেওয়ার চেষ্টা করেছি তাদের লেখা স্মৃতিকথার মাধ্যমে। এবং অবশেষে বাংলা সাহিত্যের ইতিহাসে নারীদের চর্চিত এই যে বৃহৎ স্মৃতিকথার মতো এমন এক ধারা আজও যে অনুপস্থিত তা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। নমস্কার। ধন্যবাদ উত্তরা। যারা শ্রোতা হিসেবে রয়েছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। কেউ আছে? আমার কাছে কোনো চ্যাটে কোনো প্রশ্ন আসেনি। আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি অপাবৃতা? হ্যাঁ 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 স্যার করুন। আপনি যে জায়গাটি আলোচনা করেছেন যে দেশভাগ পরবর্তী মেয়েদের স্মৃতিকথা বাংলা সাহিত্যের ইতিহাসের নীরবতা, কিন্তু আপনি যে পর্যায়ের মানে যাদের সবশেষে যাদের নাম আমরা শুনতে পেলাম মেয়েদের ইতিহাস স্মৃতিকথা নিয়ে, আমি মণিকুন্তলা সেন বাদ দিচ্ছি, বাংলা সাহিত্যের কোনো প্রচলিত ইতিহাসে সম্ভবত ওই সময় পর্বটি এখনো করা হয়নি, মানে সেই সময় পর্বটি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়নি। তো আপনি বাংলা সাহিত্যের ইতিহাসের কোন টেক্সট গুলোকে সমালোচনা করতে চাইছেন? মণিকুন্তলা সেনকে আর সুনন্দা শিকদারের দয়াময়ের কথা। সুনন্দা শিকদারের দয়াময়ের কথা যে সময়টাতে বেরিয়েছে, প্রকাশিত হয়েছে, সেই সময়কালকে বাংলা সাহিত্যের কোনো ইতিহাস তো এখনো, আচ্ছা একটা কি গন্ডগোল হচ্ছে, আমি কি ধরে নিচ্ছি যে আপনি বাংলা সাহিত্যে যারা ইতিহাস লিখেছেন সেই টেক্সট গুলোর একটা ক্রিটিক করছেন, নাকি আপনি ওই যে স্মৃতিকথাগুলো লেখা হয়েছে সেগুলোকেই শুধু আলোচনা করতে চাইছেন? না, শুধু সেগুলোকে না, এতদিন ধরে যে বাংলা সাহিত্যের ইতিহাস লেখা হয়েছে বা লেখা হচ্ছে, মানে স্মৃতিকথা তো আজকে নতুন লেখা হচ্ছে না, লেখা হচ্ছে দেশভাগের আগে থেকে, কিন্তু আজও পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস কোথাও গিয়ে নারীদের এতটা লেখা, আমি যদি ছেড়েও দিই দেশভাগ পরবর্তী লেখা বা আমি সুনন্দা শিকদারকেও যদি বাদ দিয়ে দিই, এতদিন ধরে যা 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 লেখা হচ্ছে সেটাও কোথাও গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে অনুপস্থিত। আমি সেটাই ধরার চেষ্টা করছি। আমার একটা পরামর্শ হচ্ছে আপনি একটু দেখবেন যে বাংলা সাহিত্যের যে ইতিহাসগুলো আছে, অসিত কুমার মুখোপাধ্যায়, শহীদুল্লাহ, তারপর সুকুমার সেন, ভূদেব চৌধুরী, এরা ঠিক কতটা সময় পর্ব অব্দি আলোচনা করেছেন? ভালো হবে যদি ওই সময় পর্বের মধ্যে যে স্মৃতিকথাগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর প্রকাশকাল, সেই সময়ের লেখকদের নিয়ে এরা কি আলোচনা করেছেন, কতটা করেছেন, আর তার ভিত্তিতে আপনার আলোচনাটিকে দাঁড় করান। মানে এটা আমার একটা পরামর্শ। আপনি ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি পরের বক্তাকে ডেকে নেব তাহলে। আচ্ছা,
রিতা, আমার এটা ও আচ্ছা, হ্যাঁ 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 sure, সময় আছে? হ্যাঁ 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 আচ্ছা। আম, উত্তরা, প্রথমত ধন্যবাদ আপনার এই চমৎকার উপস্থাপনের জন্য। আমার দুটো ছোট প্রশ্ন আছে। এক, আপনি একটা সচেতন বিভাজন করেছেন যে দেশভাগ পূর্ববর্তী নারীদের স্মৃতিকথায়, মেয়েদের স্মৃতিকথায় মেয়েদের বাইরে বেরিয়ে আসার ব্যাপারটা যেন একেবারেই নেই, আর তার পরবর্তীকালে সেটা আছে। এটা আম, আমি ভাবার চেষ্টা করছিলাম যে ধরা যাক একেবারে 19 শতকেও যদি চলে যাই, মানে 20 শতক ঔপনিবেশিক সময় নয়, 19 শতকের সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত কিশোরী চাঁদ মিত্রের স্ত্রী কৈলাসবাসিনীর একটা স্মৃতিকথা পাওয়া যায়। বা ধরুন একইভাবে আরেকজন সিভিল সার্ভেন্ট সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনীর একটা স্মৃতিকথা পাওয়া যায় পুরাতনী নামে, যেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে এই উচ্চবর্গীয় এবং ব্রিটিশ শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত যে পরিবার, সেই পরিবারের নারীদের স্মৃতিকথায় তাদের কিন্তু ক্রমাগত বাইরে বেরিয়ে আসার গল্পই তারা বলছেন, এবং তারা কিভাবে বাইরে বেরিয়ে আসছেন, সমাজের সঙ্গে মিশছেন, এবং সমাজে একটা ভূমিকা গ্রহণ করছেন মহিলা হিসেবে। জ্ঞানদানন্দ কিন্তু পরিষ্কারভাবেই বলছেন যে এবং তার স্বামী তাকে কিভাবে নিয়ে আসছেন শ্বশুর বাড়িতে না রেখে তার সঙ্গে তার কর্মক্ষেত্রে, এবং সেখানে তার কাজের ভূমিকা। একা একা বিলেত চলে যাওয়ার কথা বলছেন তিনি, স্বামী যখন বিলেতে রয়েছেন একা একা পুত্রকন্যা নিয়ে বিলেত পাড়ি দেওয়ার কথা বলছেন। ফলত এইটা একটু মানে এটার মানে মিলছে না যেটা আপনি বলছেন সেটার সঙ্গে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? নেই এমনটা তো বলাটা একটু মুশকিল হচ্ছে, ঐতিহাসিক ভাবে দেখা যাচ্ছে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে দেশভাগ, যেহেতু আপনি দেশভাগ শব্দটাকে রাখছেন, এবং দেশভাগ মানে আমার বুঝতে ভুল হয়েছে কিনা যে দেশভাগের উপস্থাপন মেয়েদের স্মৃতিকথায় কিভাবে আসছে, এইটাই কি আপনার মুখ্য দেখবার বিষয়? পরবর্তী হ্যাঁ, মানে ক্ষেত্রে যে দেশ, মেয়েরা কিভাবে এগিয়ে আসছে। দেশভাগের আচ্ছা, আগে মেয়েরা একটা ভাবে ছিল, একটা চিন্তা ভাবনায় ছিল। দেশভাগের পরে কিন্তু কাঠামোটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে চেঞ্জ হয়েছে, বা যদি সেভাবে দেখা যায় যেভাবে বেরিয়ে আসছে, একটা পুরুষতান্ত্রিক সমাজে একটা কাঠামো ছিল যে আমি বাড়ির কর্তা, আমি সবকিছু ঠিক আছে। দেশভাগের পরে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কোথাও ধাক্কা খাচ্ছে, এবং মেয়েরা কিন্তু বা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বা নিম্নবিত্ত পরিবারের মেয়েরা কিন্তু বেরিয়ে আসছে, এবং তারা কিন্তু কাজ করছে। এবং পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজে যে বাড়ির যে কাঠামো, যে বাড়ির কর্তা মানে সে পুরুষই হবে, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে ভাঙন ধরাচ্ছে। সেক্ষেত্রে এই বেরিয়ে আসায় কি যে মেয়েটি এই স্মৃতিকথা লিখছেন তার অর্থনৈতিক অবস্থানের বিশেষ ভূমিকা আছে বলে মনে হয় না? সে তো, কারণ এর আগে যারা বেরিয়ে এসছেন তারা তো বেরিয়ে আসার গল্প 19 শতকে শোনাচ্ছেন, ফলে বেরিয়ে আসেননি এটা তো সত্যি দাঁড়াচ্ছে না, মানে ঐতিহাসিক ভাবে অন্তত তথ্য প্রমাণ তার বিরোধিতা করছে। এইটা একটু ভেবে দেখতে। নিশ্চয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কেউ আছেন? আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? অনেক ধন্যবাদ অগ্নিভূদা এবং উত্তরা, আপনাকেও। আমি দ্বিতীয় বক্তার কাছে চলে যাচ্ছি। আমাদের এই অধিবেশনের দ্বিতীয় বক্তা অনুশ্রী ঘোষ। অনুশ্রী আছেন? হ্যাঁ, আমি আছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। অনুশ্রীর বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের নারী কাব্যে ও চিত্রকলায়। ভিডিও অফ করা আছে কোনো কারণে? হ্যাঁ, আমি অন করে দিচ্ছি। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। নমস্কার। ষষ্ঠ আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে সকলকে আমার প্রণাম ও ভালোবাসা। আমার বিষয় হলো রবীন্দ্রনাথের নারী কাব্যে ও চিত্রকলায়। রবীন্দ্রনাথের ছবির জগৎ আর সাহিত্য জগৎ পরস্পর সম্বন্ধহীন, এরূপ সমালোচনা প্রায় শোনা যায়।
কবির সাহিত্যকর্মের ভক্তরা তার ছবিগুলোকে অনাসৃষ্টি বলেই মনে করেছেন। এখানে বলা প্রয়োজন, রবীন্দ্রনাথ শুধুমাত্র স্রষ্টা নন, সৃষ্টিতত্ত্বের আলোচকও। তার মতে সাহিত্য সৃষ্টির মূলে আছে স্রষ্টার বিশুদ্ধ আনন্দ, সৃষ্টি তাই লীলা। তথ্যের খবর দেওয়া সাহিত্যের কাজ নয়। সাহিত্যের সৌন্দর্যকে প্রচলিত সৌন্দর্যের ধারণায় ধরা যায় না। সাহিত্য বহির্ভূত সৌন্দর্যের ক্ষেত্র সংকীর্ণ এবং সীমাবদ্ধ। আবার চিত্র রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথ স্বতন্ত্র, বাউল ভাষায় আপন পথের পথিক। এক্ষেত্রে তিনি প্রাচ্য বা পাশ্চাত্য কোনো পরম্পরায় গ্রহণ করেননি। কবি জাপান যাত্রী গ্রন্থে লিখেছেন, ছবি জিনিসটা হচ্ছে অবনীর, গান জিনিসটা গগনের। অসীম যেখানে সীমার মধ্যে সেখানে ছবি, অসীম যেখানে সীমাহীনতায় সেখানে গান। রূপরাজ্যের কলা ছবি, অপরূপ রাজ্যের কলা গান। কবিতা উভচর, ছবির মধ্যেও চলে, গানের মধ্যেও ওরে। আবার সাহিত্য, ছবি ও গানকে একাসনে বসিয়ে আত্মপরিচয় বলেছেন, ছবি আঁকতে আমি আনন্দ পাই, বেশ লাগে, সময় কেটে যায়, মন খুশি হয়। অন্যত্র তিনি বলেছেন, লিখেছি, ছবি এঁকেছি, গান গেয়েছি, আনন্দ পেয়েছি। অর্থাৎ ছবি, গান ও সাহিত্যকে রবীন্দ্রনাথ একাসনে বসিয়েছেন। 1930 সালে তৎকালীন বিশ্বের চিত্রচর্চার প্রধান কেন্দ্র প্যারিসে শ্রীমতী ভিক্টোরিয়া ওকাম্পোর সহযোগিতায় গ্যালারি পিগেলে রবীন্দ্রনাথের আঁকা ছবির এক প্রদর্শনের মাধ্যমে সমগ্র বিশ্বের দরবারে তিনি এক চিত্রকর রূপে আত্মপ্রকাশ করেন। এর পূর্বে চিত্রশিল্পী রূপে আত্মপ্রকাশ না করলেও তিনি চিত্রাঙ্কন করেছেন। 1926 সালে রোমানোলার সঙ্গে ছবিতে রঙের ব্যবহার সম্পর্কে আলোচনাও হয়। এরপর ভিক্টোরিয়ার সাহস ও সমর্থনে পাণ্ডুলিপির আশ্রয় ছেড়ে তার চিত্রচর্চা স্বতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে। ভিক্টোরিয়ার সান্নিধ্যে রবীন্দ্রনাথের জীবনের সৃষ্টিশীলতার আরেকটি দিক উন্মোচিত হয়েছিল। এরপর চলেছে কবির অবিশ্রান্ত চিত্ররচনা। রবীন্দ্রনাথ মাই পিকচারের একটি স্থানে বলছেন, আর্ট ইজ দ্য গেস্ট দ্যাট কামস অ্যান্ড রিমেন্স। একথা রবীন্দ্র জীবনে আক্ষরিক অর্থে সত্য হয়ে উঠেছিল। চিত্রচর্চা অতিথির মতোই তার জীবনে ক্ষণস্থায়ী রূপে আসে, অথচ দীর্ঘস্থায়ী রূপ লাভ করে। রবীন্দ্রনাথের চিত্রজগৎ সমকালীন চিত্রশৈলীর মানদণ্ডে সম্পূর্ণ খাপছাড়া ছিল বলে অনেকেই মনে করতেন। রবীন্দ্রনাথ নিজে এ সম্পর্কে বলেছেন, যেমন তেমন এরা আঁকা বাঁকা, কিছু ভাষা দিয়ে কিছু তুলি দিয়ে আঁকা, দিলেম উজাড় করি ঝুলি। এখন আলোচ্য বিষয় হলো রবীন্দ্রনাথের নারী কাব্যে ও চিত্রকলায়। সাধারণত বলা হয় রবীন্দ্র কাব্যের নারী এবং রবীন্দ্রনাথের চিত্রিত নারী মূর্তির মধ্যে কোনো মিল নেই। বিষয়টি ব্যাখ্যার অপেক্ষা রাখে। রবীন্দ্র কাব্যের নারীরা সাধারণত অধরা, এরা ধ্রুপদ সৌন্দর্যের অধিকারী। সোনাতরী কাব্যের নিরুদ্দেশ যাত্রার সঙ্গিনী কবির কাছে অধরা। কবি তাকে প্রশ্ন করলে প্রত্যুত্তর পান না। তার দেহ সৌরভ আর বাতাসে উড়ে আসা কেশরাশি কবি অনুভব করে বলেছেন, কোথা আছো গো করহ পরশ, নিকটে আসি, কহিবে না কথা, দেখিতে পাব না নীরব হাসি। কবির এই অধরা সঙ্গিনীকে কামনা করা যায়, কিন্তু লাভ করা যায় না। এই সোনাতরী কাব্যের অন্য একটি কবিতা মানস সুন্দরীতে কবি কাব্যলক্ষ্মী বা প্রেয়সীকে মূর্তিতে দেখতে চেয়েছেন। তাই তো বলেছেন, সেই তুমি মূর্তিতে দিবে কি ধরা। কবি তার প্রিয়াকে মূর্তিমতী মানবী রূপে দেখতে চেয়েছেন। এই প্রিয়ার সঙ্গে কবি কালো যাপন করার ইচ্ছাও প্রকাশ করেছেন মানস সুন্দরী কবিতায়। তাকে অনুনয় করেছেন, বক্ষে মোরে লহটানি, শোয়াও যতনে, মরণ সুস্নিগ্ধ শুভ্র বিস্তৃত শয়নে। সোনাতরীতে যে সৌন্দর্য ধ্যানে কবি মগ্ন ছিলেন, চিত্রাকাব্যে সেই সৌন্দর্য ধ্যান আরো গভীর বিস্তৃতি লাভ করেছে উর্বশী, বিজয়িনী, আবেদন প্রভৃতি কবিতায়।
কবি সোনারতরী কাব্যে রিয়েল ও আইডিয়ালের দ্বন্দ্বে আন্দোলিত হয়েছিলেন, কিন্তু চিত্রাকাব্যে এই দ্বন্দ্বের সমন্বয় লক্ষ্য করা যায়। সোনারতরীতে যে সৌন্দর্য লক্ষ্মীর সাথে কবির প্রথম পরিচয় হয়েছিল, চিত্রায় সেই সৌন্দর্য লক্ষ্মীর পূজা অনুষ্ঠিত হয়েছে। চিত্রার যুগ হলো কবির অনন্ত সৌন্দর্য উপলব্ধির যুগ। এখানে যেন কবির মুক্তি হয়েছে, তিনি স্বর্গের সৌন্দর্যকে মর্তে উপলব্ধি করেছেন। অন্যভাবে বলা যেতে পারে, এই পর্বে সৌন্দর্যানুভূতি কবির ইন্দ্রিয় ভোগের সীমায় সীমাবদ্ধ নয়। সৌন্দর্যের যে বিচিত্র রূপ দেখা যায় চিত্রাকাব্যের অন্তর্গত চিত্রা কবিতায়, তারই প্রকাশ ঘটেছে। এখানে কবি বলেছেন, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। আবার পূরবী কাব্য হলো রবীন্দ্রনাথের সমস্ত প্রেম কাব্যের মধ্যে বিরহে শূন্যতা মন্থনজাত স্বপ্নের ভুবন। এই ভুবনে কবির ভাব সম্মেলনের নিত্য লীলা চলেছে তার প্রেয়সী অর্থাৎ লীলা সঙ্গিনীর সাথে। এগুলো কবির শৈশবের লীলা সহচরী, যাকে গানের মধ্যেও কবি আহ্বান করে বলেছেন, আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। এই লীলা সঙ্গিনী বিচিত্র বেশে কবিকে বারবার দেখা দিয়েছেন। অন্যদিকে রবীন্দ্র চিত্রের অঙ্কিত নারীর সৌন্দর্য চির অধরা নয়, মানবী রূপে একে প্রত্যক্ষ করা যায়। রবীন্দ্রনাথের অঙ্কিত নারী চরিত্রগুলি তার বিভিন্ন মানসিকতার প্রতিফলন বলা যেতে পারে। নারীর অবগুণ্ঠন উন্মোচন, উড়ন্ত আঁচল, চুম্বনের পূর্বে উদ্যত মুখ, প্রদীপ হাতে নারী, আবার কিছু নারী একত্রে বসে আছে ইত্যাদি চিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথের বহু পর্যায়ের মনোভাবের প্রতিফলন ঘটেছে বলা যেতে পারে। নারীর অবগুণ্ঠন উন্মোচনের বিষয়টি আধুনিকতার প্রতিফলন বলা যেতে পারে। দীর্ঘদিন ধরে এই অবগুণ্ঠনের বিষয়টি নারীকে সামাজিক প্রথার সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। সে যুগে নারীর অবগুণ্ঠনহীনতা নিন্দনীয় বলেই গ্রাহ্য হতো, কিন্তু তৎকালীন সমাজে আধুনিকতার ধারক ও বাহক ঠাকুর পরিবারের সন্তান রবীন্দ্রনাথের পক্ষে বিষয়টি অভাবনীয় ছিল না। কারণ বহু পূর্বেই ঠাকুর বাড়ির পুত্রবধূ জ্ঞানদানন্দিনী দেবী গড়ের মাঠে হাওয়া খেয়ে আধুনিকতার দ্বার উদ্ঘাটন করে গেছেন। এছাড়াও বলা যেতে পারে, অবগুণ্ঠনহীনা নারীর সলজ্জ নয়ন, আধো ত্রাসে আধো উল্লাসে প্রিয়তমের সঙ্গে মিলনের পূর্বে অপূর্ব মূর্তি রবীন্দ্রনাথের সঙ্গীতের মাধ্যমেও প্রস্ফুটিত হতে দেখা যায়। এবার অবগুণ্ঠনক হলো বিরহ মিলনে গাথা নব প্রণয় দোলায় দোল, অথবা ঝরে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচল খানি, ঝরে যায় উড়ে যায় গো। তিনি আরো বলেন, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। অর্থাৎ অন্যভাবে বলা যায়, অবগুণ্ঠনহীনা নারী চিত্র অঙ্কনের ক্ষেত্রে হয়তো রবীন্দ্রনাথের মনে পাশ্চাত্য প্রভাবও কাজ করেছে। রবীন্দ্র কাব্যের নারীর মাধ্যমে বিচিত্র বিষয় প্রকাশ পেল, সেখানে ভাব গৌরবহীন অতি তুচ্ছ বিষয় প্রকাশের দাবিকে স্বীকার করতে পারেননি কবি। পরবর্তীকালে ছবির সংসর্গে এসে কবির কাব্যের অপূর্ণতা বা অক্ষমতা অনেকটা দূর হয়েছে। কাব্যের দেউরির বাইরে এতদিন নারীর যে রূপ অপেক্ষমান ছিল, সেই সব অনাহত অকিঞ্চনের ডাক পড়ল রবীন্দ্রনাথের চিত্র জগতে। তাই তো নারীর বিচিত্র মুখাবয়ব চিত্ররূপে তার কলা সৃষ্টিতে বিশেষভাবে স্থান পেয়েছে। রবীন্দ্রনাথের অঙ্কিত নারী চিত্রে রয়েছে একজোড়া চোখের মর্মভেদী গভীর দৃষ্টি। এক্ষেত্রে হাত পায়ের থেকে মুখের ভাব পরিস্ফুটনেই তার বেশি মনোযোগ ছিল। একদা নন্দলাল বসুকে তিনি বলেছিলেন যে, নারীর প্রতিকৃতি আঁকার সময় তার বারবার বৌঠান অর্থাৎ কাদম্বরী দেবীর দুটি চোখের কথা মনে হতো। এক্ষেত্রে উল্লেখ্য, রবীন্দ্রনাথের জীবনে তার প্রতিভা বিকাশের ক্ষেত্রে বৌঠানের অবদান সর্বজনবিদিত এবং অনস্বীকার্য। তার কাব্য প্রতিভা বিকাশের অন্যতম প্রধান অনুপ্রেরণা ছিলেন বৌঠান,
একথা তো কবি বিভিন্নভাবে প্রকাশ করেই গিয়েছেন। কাদম্বরী দেবী একাধারে ছিলেন তার বন্ধু, অভিভাবক, সমালোচক এবং ভক্ত। শৈশবে মাতৃহারা কবিকে একদিকে তিনি যেমন স্নেহে ভরিয়ে দিয়েছিলেন, অন্যদিকে বহুরূপে সঙ্গদানও করেছিলেন। তাই শেষ জীবনে চিত্রকলা চর্চা করতে বসে অল্প বয়সে অকালে হারানো বৌঠানকে বারবার মনে পড়তো বলে মনে করা যেতেই পারে। কৈশোরে অথবা যৌবনে ফেলে আসা দিনগুলি মানুষকে জীবনের শেষ পর্যায়ে বড়ই ভাবায়। ঠিক তেমনি কবির জীবনে ফেলে আসা স্মৃতি হলো বৌঠান, আর বৌঠানের চোখ দুটি মনশ্চক্ষে দেখেই হয়তো রবীন্দ্রনাথ নারী চিত্র অঙ্কন করেছেন। সেভাবে দেখতে গেলে রবিকে কবি যিনি তৈরি করেছিলেন, সেই বৌঠানের স্মৃতি হয়তো কবিকে চিত্রকর রূপে গড়ে তুলতে গড়ে তুলতে সাহায্য করেছিল। এখানে রবীন্দ্রনাথের শেষ পর্যায়ের একটি কবিতা উল্লেখ করা যেতে পারে। বড় বড় কাজল নয়নে অসংকোচে ছিল চেয়ে নব কৈশোরের মেয়ে, ছিল তারই কাছাকাছি বয়স আমার, স্পষ্ট মনে পড়ে ছবি। অন্যদিকে রবীন্দ্র চিত্র সৃষ্টির পূর্বে সমগ্র বিশ্বে শুরু হয়ে যায় অশান্তি, অস্থিরতা, বিশৃঙ্খলা। বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, তারপর আসে প্রথম বিশ্বযুদ্ধ। এরপর অসহযোগ আন্দোলন তো প্রচন্ড আকার ধারণ করে। তাই রবীন্দ্রনাথের চিত্রিত নারীর সকরুণ দৃষ্টি সভ্যতার এই সংকটময় সময়ের প্রতিফলনও মনে করা যেতে পারে। আরো বলা যেতে পারে, কাব্যে যেখানে নারী চিত্র রচনায় রবীন্দ্রনাথ সাধারণ বাস্তবতার সম্মুখীন হতে পারেননি, সেখানে চিত্র জগতে অতি সহজেই পেরেছেন। কবির শৈশব, কৈশোর ও যৌবনে পরিচিত নারী মুখগুলি তার বার্ধক্যের ফসল ছবির রাজ্যে উঠে এসেছে, এ অনুমান অমূলক নয়। ফলে তার ছবির রাজ্যে ফুটে ওঠা নারীরা হয়ে উঠেছে চির পরিচিত এবং বাস্তবতার প্রতিফলন। কবি রচিত গানে বিষয়টি স্পষ্ট, যেখানে তিনি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই আলোচনা শেষে বলা যেতে পারে, রবীন্দ্র কাব্যের রমণীরা সাধারণত ধ্রুপদ সৌন্দর্যের প্রতিমূর্তি। এই রমণীদের সৌন্দর্য কবির কাছে চির অধরা, যাকে কামনা করা যায় কিন্তু লাভ করা যায় না। অন্যদিকে রবীন্দ্র অঙ্কিত নারীর সৌন্দর্য চির অধরা নয়, এদের মানবী রূপে প্রত্যক্ষ করা যায়। তার অঙ্কিত নারী চিত্রগুলি বিভিন্ন মানসিকতার প্রতিফলনও বলা যেতে পারে। অর্থাৎ রবীন্দ্রনাথের পূর্বের অতিবাহিত জীবন এবং সমকালীন বাস্তবতার প্রতিফলন ঘটেছে তার চিত্রকলায় নারী রূপের মাধ্যমে। ফলে কবির কাব্যের নারীরা সাধারণত অধরা হলেও তার অঙ্কিত নারী মূর্তি হয়ে উঠেছে বাস্তবতার প্রতিমূর্তি। কবির চিত্র সৃষ্টির পূর্বে সমগ্র বিশ্বে যে অশান্তি, অস্থিরতা সৃষ্টি হয়, সমগ্র বিশ্বে দেখা দেয় সভ্যতার সংকটময় অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সেই অন্ধকারকে দূরীভূত করতেই হয়তো রবীন্দ্রনাথ অঙ্কন করেন প্রদীপ হাতে নারী চিত্র, যে প্রদীপের দ্বারা নারী বিজন ঘরের অন্ধকার দূর করতে সক্ষম হবে। সেই নারীকে উদ্দেশ্য করেই বলা যেতে পারে, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরে এসো গো। নমস্কার। ধন্যবাদ অনুশ্রীদি। কারুর কোনো প্রশ্ন আছে? কেউ যদি প্রশ্ন করেন। আচ্ছা, আচ্ছা, আপনাকে একজন লিখেছেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না চ্যাটে, যে গানের গলা খুব ভালো।
তবে আমার একটা সাজেশন আছে আর কি আপনার কাছে, সেটা হচ্ছে আপনি যখন ছবি নিয়ে বলছেন তখন ছবিগুলো যদি দেখতে পেতাম বক্তব্যের সাথে, তাহলে বোধহয় সেটা আরো বেশি মনোগ্রাহী হতো এবং আমরা তাহলে মাথায় রাখবো বিষয়টা হ্যাঁ অবশ্যই। ছবিগুলো যদি দেখা যেত তাহলে রিলেট করাটা অনেক সহজ হতো। ঠিক আছে, অবশ্যই। ধন্যবাদ। আম, কোনো প্রশ্ন নেই, তাহলে আমি পরবর্তী বক্তার কাছে চলে যাচ্ছি। তৃতীয় বক্তা এই অধিবেশনের সেরিনা খাতুন, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমফিল বিষয়ে কোর্সে গবেষণারত। তার বিষয় বাংলা সাহিত্যে পর্দা প্রথার প্রভাব। সেরিন, আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, তো ওভার টু ইউ। আমি আমার বিষয়টি বলার আগে একটা কথা বলতে চাই। জানি সময় নির্ধারিত, তাও গত দুদিন আগে আমি একটা দেখি, সেখানে ইরানের এখন যে সুপ্রিম লিডার তিনি বলছেন যে নতুন ফতোয়া জারি হচ্ছে, সেখানে ইরানে যত অ্যানিমেশন হবে, মানে মেয়ে অ্যানিমেশন হবে, সেগুলো কিন্তু হিজাব করবে, অবশ্যই হিজাব করবে। তো এই কথাটা এখানে অবধি, শেষ না করে আমি আমার বিষয়টি শুরু করছি। আমার গবেষণা সন্দর্ভের শিরোনামটি হচ্ছে সেরিনা একটু ডিস্টার্ব করছে, আপনার সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বাট একটু কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হুম হুম আমি কি প্রথম থেকে শুরু করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি করুন করুন, প্রথম থেকে শুরু করুন। হ্যাঁ, এবার স্পষ্ট আসছে আপনার কথা। হ্যাঁ, আমি কি প্রথম থেকে শুরু করব? হ্যাঁ হ্যাঁ করুন, আপনি প্রথম হ্যালো? থেকে শুরু করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? শুরু করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ 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 আমার গবেষণা সন্দর্ভের শিরোনামটি হচ্ছে বাংলা সংস্কৃতি ও সাহিত্যে পর্দা প্রথার প্রভাব, রোকেয়ার আধুনিক চিন্তার প্রতিফলন, অবরোধ বাসিনী। পাশ্চাত্যে বিভিন্ন নারীবাদী সাহিত্যিকরা যে ভূমিকা পালন করেছিল বাংলা সাহিত্যে, ঠিক একই ভূমিকা পালন করেছিল নারী মুক্তি আন্দোলনের দিশারি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি মূলত 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের গোড়ার দিক থেকে, যখন বাংলা সাহিত্যে নারী মুক্তি আন্দোলন বিশেষ চর্চিত একটি বিষয়ে পরিণত হয়েছিল, তৎকালীন বেশিরভাগ সমাজসেবক এবং সাহিত্যিকরা এই বিষয়ে তাদের অবদান রেখেছিলেন। এবং ঠিক এই প্রেক্ষাপটে বাংলা সাহিত্যে আবির্ভাব হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বঙ্গের মুসলমান নারী সমাজ, সেই সঙ্গে বৃহৎ বঙ্গের যে নারী সমাজ, তাদের যে মুক্তি, তৎকালীন মুক্তি বলতে স্বাধীনতা, তাদের যে গৃহের অভ্যন্তরের যে জীবন, সেই জীবনে তাদের যে দুঃখ কষ্ট, সেগুলিকে তিনি নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন। সেই কাজের জন্য তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, নানা সংগঠন করেছেন, পত্রিকায় লেখালেখি করেছেন ইত্যাদি। তার জীবন ছিল, তার নিজের ব্যক্তিগত জীবন ছিল মুসলিমি শরীয়তের কঠোর অবরোধ প্রথার অন্তরালে। সেই প্রথার তিনি বারংবারই প্রতিবাদ করেছেন এবং তার সেই প্রতিবাদের উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় তার অবরোধ বাসিনী গ্রন্থটিতে। গ্রন্থটি প্রকাশিত হয় কলকাতা থেকে 1931 সালে এবং তৎকালীন মাসিক পত্রিকা মহামারীতে এটি 1335 বঙ্গাব্দ থেকে 1337 বঙ্গাব্দ বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়। এই ছোট বড় নানা নাতি দীর্ঘ 47টি কাহিনী নিয়ে এটি গঠন করা হয়। আমরা যদি তার মধ্যে যেসব ছোটখাটো কাহিনী তিনি কোলাজ করেছেন, সেগুলোকে যদি তিনি যে বিষয়গুলো তুলে ধরতে চেয়েছেন সেই হিসেবে যদি ভাগ করি, তাহলে এভাবে দেখা যায়: নারীর অবনমন প্রসঙ্গ উঠে এসেছে 5, 8, 10, 11, 17, 30, 34 সংখ্যক ঘটনায়। বোরখা প্রসঙ্গ উঠে এসেছে 3, 5, 13, 14, 29, 37, 43 সংখ্যক ঘটনায়। পর্দা ও পালকি প্রসঙ্গ উঠে এসেছে 2, 6, 16, 25, 27, 28, 32, 40 সংখ্যক ঘটনায়। রেল ভ্রমণ প্রসঙ্গ উঠে এসেছে 14, 19, 22,
24, 37, 42, 43, 44, 45, 46 সংখ্যক ঘটনায় এবং নারীকে জ্যান্ত লাগেজ, মানব বোমা, বস্তা ইত্যাদি হিসেবে মূল্যায়ন প্রসঙ্গ উঠে এসেছে 3, 16, 19, 22 সংখ্যক ঘটনায়। ডাক্তারের প্রসঙ্গ ও পর্দার উপস্থিতি উঠে এসেছে 18, 33, 38 সংখ্যক ঘটনায়। বিবাহ প্রসঙ্গ উঠে এসেছে 2, 11, 15, 27, 38, 34, 40 সংখ্যক ঘটনায়। বেগম রোকেয়া সাখাওয়াতের এই যে তিনি তৎকালীন বিশেষত বাঙালি মুসলমান সমাজে যেসব সমস্যা দেখা দিয়েছিল, সেই সব সমস্যাগুলি কেবলমাত্র কাহিনীর ঘটনাস্থল কিন্তু বাংলা ছিল না, সেখানে বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলকে তিনি রেখেছিলেন এবং তাদের যে মুসলমান নারীদের যে সামাজিক চিত্র একটা তুলে ধরতে চেয়েছিলেন। অর্থাৎ এই যে তৎকালীন সময়ের একটা মুসলমান সমাজে নারীর যে সামাজিক চিত্র, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে অবরোধবাসিনী গ্রন্থটি। এ সম্পর্কে রোকেয়া সাখাওয়াত তার নিজ অভিজ্ঞতার কথা বলেছেন। সবেমাত্র 5 বছর বয়স হইতেই আমাকে স্ত্রীলোকদের হইতে পর্দা রক্ষা করিতে হইত। তাই কিছুই বুঝিলাম না যে কেন কাহার সম্মুখে যাইতে নাই, অথচ পর্দা করিতে হইত। পুরুষদের অন্তঃপুরে যাইতে নিষেধ, সুতরাং তাহাদের অত্যাচার আমাকে সহিতে হয় নাই। কিন্তু মেয়ে মানুষের অবাধ গতি, অথচ তাহাদের দেখিতে না দেখিতে লুকাইতে হইবে। পাড়ার স্ত্রীলোকরা হঠাৎ বেড়াতে আসিত, অমনি বাড়ির কোনো লোকচক্ষুর ইশারা করিত। আমি যেন প্রাণ ভয়ে যত্রতত্র রান্নাঘরে ঝাঁপের অন্তরালে, কখনো বা চাকরানি গোল করিয়া জড়াইয়া রাখা পাটির অভ্যন্তরে, কখনো তক্তপোশের নিচে লুকাইতাম। এমনকি মৃত্যুর কয়েক বছর আগে তিনি অবরোধ প্রথাকে প্রাণঘাতক কার্বনিক অ্যাসিডের সঙ্গে তুলনা করেছেন। অবরোধবাসিনীর কাহিনীগুলি কৌতুকের পিছনে সমাজ সচেতন, সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। রোকেয়া নিজের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সমকালীন নারীদের অধোগতির বাস্তব চিত্র তুলে ধরেছেন। অবরোধ প্রথা সম্বন্ধে রোকেয়ার অভিমত, আমরা বহুকাল হইতে অবরোধ থাকিয়া অভ্যস্ত হয়ে গিয়েছি, সুতরাং অবরোধের বিরুদ্ধে বলিবার বিশেষ আমার কিছু নাই। মেছুনীকে যদি জিজ্ঞাসা করা যায় পচা মাছের দুর্গন্ধ ভালো না মন্দ, সে উত্তর দিবে। রোকেয়ার অবরোধবাসিনীর প্রেক্ষিতে রয়েছে অবরোধ প্রথা তথা বোরখা। এই বোরখার উৎপত্তি কিন্তু আরব দেশ। ধর্মীয় আচরণ পালনে তা ভারতীয় মহিলাদের দ্বারা অনুশীলিত। তবে উল্লেখের প্রয়োজন রাখে এই বোরখা শব্দের কিন্তু উল্লেখ কোরআনে নেই। এছাড়াও বর্তমানকালে একটা হেজিমনিক ধারণা দাঁড়িয়েছে যে মুসলিম সমাজে নারী নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত। এখানে মূল সত্যকে ঢেকে রাখা সাধারণ মানুষের মনোবৃত্তি গঠন করার একটা প্রক্রিয়া চলছে। ইসলামী যে সর্বপ্রথম এখানে উল্লেখের প্রয়োজন রাখে যে ইসলাম যেহেতু একটা নতুন ধর্ম, ভারতবর্ষে অনেক পরেই ইসলাম প্রচলিত হয়েছে, তো সেক্ষেত্রে বলা যায় ইসলামী যে সর্বপ্রথম নারী সমাজকে তার সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক দান করেছিল, সেখানে বোরখাকে মুসলিম নারী সম্প্রদায়ের উন্নতির পথে প্রধান বাধা বলে ধরে নেওয়া হচ্ছে। ফলস্বরূপ অনেকগুলি মুসলিম রাষ্ট্রে কর্মক্ষেত্রে বোরখাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বোরখায় কি তাদের শিক্ষা সংস্কৃতিতে অংশগ্রহণ, জীবিকা অর্জনের পথে প্রধান অন্তরায়? এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী সমাজের জন্য যা বলে গেছেন সেই উক্তি উদ্ধার করা হলো। পুরুষ রমণী সমাজ পাখি মহানবীর হুঁশিয়ার, একটি ডানায় নাহি থাকে বল আকাশে উড়িবার। যুবক যুবতী ভেদাভেদ নাই উন্নত পরিবার, উভয়ের শ্রম সাধনার দ্বারা গরিবে সংসার। এক যদি হয় গরিয়ান তবে অন্য সে গরিয়াসী, এক যদি হয় মহিয়ান তবে অন্য সে মহিয়াসী। সুতরাং ইসলামী সর্বপ্রথম সমগ্র বিশ্বের নারীদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক অধিকার দান করেছিল। সেখানে তিনি কোনোভাবেই নারীর স্বাধীনতাকে গণ্ডিবদ্ধ করতে চাননি। অবরোধবাসিনী রচনাকাল অর্থাৎ 20 শতক এবং বর্তমান কাল অর্থাৎ 21 শতক নারী স্বাধীনতা বিষয়ক কোরআনের এথিক্যাল যে বিধি ব্যবস্থা, তার থেকে তারা বিশেষভাবে সরে যান। তারা নারীর পরাধীনতা, নিস্তুপতা এবং পর্দা অনুশীলন সমর্থন করে। নারীর এজেন্সি স্বীকৃতি পেলেও তা পায় শুধু পুরুষ পরিবার ও সম্প্রদায়ের সেবার প্রশ্নে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ কোরআনে বোরখা শব্দের উল্লেখ নেই, সেখানে কেবলমাত্র বক্ষ আবরণের কথা বলা হয়েছে। তাও ছিল মধ্যযুগীয় ধারণা।
বোরখার ধারণা অনেক পরে। মুসলমান নারীরা কি এখানে একটা প্রশ্ন ওঠে, মুসলমান নারীরা কি সাংস্কৃতিক বশ্যতার শিকার? তাহলে এই বশ্যতার মাঝে বোরখার ভূমিকাই কতখানি? মুসলিম সমাজে নারীদের নারীকেন্দ্রিক স্বর কি এই আবরণে রুদ্ধ, নাকি এটা একটা ধারণা গঠন করার প্রয়াস চলছে? এই গ্রন্থ সম্বন্ধে গিয়াস শামীমের বক্তব্য উদ্ধার করা হলো। ভারতীয় নারীদের নির্বিকার চৈতন্যকে জাগ্রত করবার আকুল আকাঙ্ক্ষা থেকে রচিত এই গ্রন্থ। সংস্কার কবলিত ভারতীয় নারীদের আবহমান জীবন অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে অঙ্কন করেছেন রোকেয়া। এক অবরুদ্ধ জীবনবৃত্তে ভারতীয় নারীরা যে কেবলই দাসত্বের বন্দনা করেছে, জাগরণের আলোক আভা থেকে স্বেচ্ছায় নিজেদের বঞ্চিত করেছে, পুরুষের পীড়নকে বিধিলিপি হিসেবে কবুল করেছে, তা বাঙালি সমাজে আর কেউ এমনভাবে প্রত্যক্ষ করেননি, তার পূর্বেও নয়, পরেও নয়। প্রথার সঙ্গে বসবাস করে কিভাবে পঙ্কজ হয়ে উঠতে হয় তার দৃষ্টান্ত একমাত্র তিনি। অর্থাৎ গিয়াস শামীম অবরোধবাসিনীর সঙ্গে সঙ্গে রোকেয়া সাখাওয়াতের অবদানকেও বিশেষভাবে এই উক্তির মধ্যে ফুটে তুলেছে। বর্তমানে পর্দা প্রথা বলতে বোরকাকে বোঝানো মুসলিম সংস্কৃতির অংশ বলে মেনে নেওয়া হয়। বোরকা হলো মুসলিম মহিলাদের এক ধরনের বহিরাঙ্গিক পোশাক, যা শরীরকে ঢেকে রাখে। ইসলামিক রীতি অনুযায়ী ঘরের বাইরে মহলে যাওয়ার সময় এটি পড়তে হতো বা হয়। অংশ খোলা থাকে, সাধারণত পাতলা কাপড় দিয়ে তৈরি হয়, কিন্তু এখন বর্তমানকালে এর বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাওয়া যায়। যদিও কোরআনে বলতে কিন্তু বোরখাকেই বলা হয়ে থাকে। বর্তমানে বোরখা প্রসঙ্গ। এই বিষয়টি সাহিত্য সংস্কৃতিতে উজ্জ থেকেছে, তবে এই বহু মহিলা সাহিত্যিকদের লেখাতে উঠে এসেছিল এই প্রথা এবং তার বিরোধিতা। সেখানে এই প্রথার বিরুদ্ধে একাধিক মহিলা, রোকেয়া সাখাওয়াত থেকে শুরু করে রাজসুন্দরী দেবী, নুরুন্নেসা খাতুন প্রমুখ মহিলা সাহিত্যিকদের রচনায় পর্দা প্রথার বিরুদ্ধে উঠে আসা স্বর আধুনিক চেতনাকে প্রকাশ করে। হিন্দু মুসলিম উভয় সমাজে সম্ভ্রান্ত মহিলাদের অবরোধ বা পর্দার মধ্যে রাখা শ্রেণীর মধ্যে নারীর পর্দা বা অবরোধ বিষয়ের কড়াকড়ি ছিল না, কিন্তু মুসলিম সমাজ পর্দা তার কঠোরতা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছিল। এখানে প্রশ্ন ওঠে কেন 19 শতকে গোড়ার দিকে যখন এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদী স্বর শোনা গিয়েছে, সাহিত্য সংস্কৃতিতে বর্তমানকালে সেই সম্পর্কে এত উদাসীনতা কেন? সাখাওয়াত নিজ জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে অবরোধ প্রথাকে এদেশে মহিলাদের দুর্দশার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তার রচিত অবরোধ দাসিনী এর উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি অবরোধ যুগের নারী হয়েও কিভাবে এই প্রথাকে পর্যবেক্ষণ করেছেন এবং এ সম্পর্কে তার চিন্তা চেতনা যেন আধুনিক মানসিকতার বহিঃপ্রকাশ। তবে পরবর্তীকালে অবরোধ প্রথা সম্পর্কে তার মনোভাব অনেক নমনীয় হয়েছিল। কারণ এক্ষেত্রে এখানে বিশেষভাবে আমি বলতে চাই, এই বোরখা সম্বন্ধে নমনীয় হয়েছিল কারণ তাকে তৎকালীন সমাজ ছিল পুরুষতান্ত্রিক, সেই পুরুষতন্ত্র চালাচ্ছিল, ফলত তাকে তার স্কুল রক্ষার জন্য আপোষ করতে হয়েছিল। চাই সাম্প্রতিককালে লিপস্টিক, আন্ডারমাই, বোরখা সেখানে দেখা যাচ্ছে বোরখা বিভিন্ন ধরনের পরে জীবিকা অর্জন করে স্বাচ্ছন্দ্যে নিজের সংসার চালাচ্ছে, আবার সেই বোরখার আলেও কেউ। পরিশেষে আমি বলতে চাই, বিশ্বের বহু দেশে বোরখা নিষিদ্ধ। বোরখা ভীতি তার রচনায় বর্তমান পরিস্থিতির সঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ সেরিনা। কারোর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আসেনি এখনো।
তাহলে আমরা পরবর্তী বক্তার কাছে যাই। আচ্ছা, এর পরবর্তী বক্তাকে ডেকে নিচ্ছি। সেরিনা, ধন্যবাদ। Thank এর you. পরবর্তী এর পরবর্তী বক্তা হলেন শ্রীমতী অসীমা হালদার। তিনি বলাগড় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তার বক্তব্যের বিষয় অপ্রধান লেখিকাদের আয়নায় ফিরে দেখা প্রবন্ধ। অপ্রধান লেখিকাদের আয়নায় ফিরে দেখা প্রবন্ধ অন্তঃপুর। আপনি আছেন? হ্যাঁ আছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, ভিডিও কি অন করতে হবে না অন না করলেও চলবে? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। ও সরি, বলছি যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে আপনি অন করে বলতে পারেন, অসুবিধা নেই। নেটওয়ার্কের কিন্তু একটু সমস্যা আমার এখানে আছে, মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করে আর কি। আচ্ছা, আপনি শুরু করুন ভিডিও দিয়ে, আচ্ছা তারপর ঠিক আছে, বন্ধ করে দেব। বেশ দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। ভার্চুয়াল যেহেতু আমি, তবুও কারা কারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকেই আমার এখানে সকলকেই স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় অপ্রধান লেখিকাদের আয়নায় ফিরে দেখা প্রবন্ধ অন্তঃপুর পত্রিকার বিষয়। আসলে আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে 19 শতকের একটি নবজাগরণ বা রেনেসাঁ যাকে আমরা বলছি, সেই সময় শুরু হয় এবং সেই রেনেসাঁর হাত ধরেই বহু কিছু পরিবর্তন ঘটে সমাজে, সাহিত্যে। তো সেই সময়তেই কিছু নব্যশিক্ষিত বাঙালি পুরুষ, তাদেরই হাত ধরে শিক্ষার জগতে প্রবেশ ঘটে মেয়েদেরও। আমরা কিন্তু কম বেশি সকলেই জানি যে কেবলমাত্র হঠাৎ একটা নবজগৎ তৈরি হলো, মেয়েরা শিক্ষার জগতে প্রবেশ করলো, তারা সাহিত্য জগতে প্রবেশ করলো, খুব সহজেই ঘটে গেছে, ব্যাপারটা কিন্তু তা নয়। বহু বাধা বিপত্তির মধ্য দিয়ে তবেই তাদের শিক্ষার জগতে প্রবেশ ঘটেছে। শিক্ষার জগতে প্রবেশ মানে এটাই নয় হঠাৎ করে তারা স্কুলে প্রবেশ করে গেল, তা নয়। অন্তঃপুর শিক্ষা দিয়ে তাদের জীবন শুরু হয়েছিল, তারপর স্কুল শিক্ষার জগতেও তারা প্রবেশ করে। মেয়েরা শিক্ষা লাভ করার পর তাদের চিন্তা চেতনার জগতে একটা পরিবর্তন তৈরি হয়। স্ত্রী শিক্ষার ফলে তাদের মধ্যে সৃষ্টি হয় সাহিত্য চেতনা। তারা প্রেরণা অনুভব করে সাহিত্য সৃষ্টির। তাদের এই চিন্তা চেতনা বা সাহিত্য সৃষ্টির প্রেরণার চিন্তা ভাবনা সহজেই যে মেনে নিয়েছিল তৎকালীন সমাজ, তা কিন্তু নয়। সেই সময়তেই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় তার বঙ্গনারী কবিতায় আক্ষেপ করেছেন। কি লিখেছেন? তিনি লিখছেন, কি পাপে পাঠালে বিধি করে বঙ্গনারী, প্রকৃতি রঞ্জিত ছবি জনমরু হারি, জলে স্থলে শূন্য একা সুরূপ লাবণ্য মাখা, ইপোরা নয়ন আছে দেখিতে না পারি। যাই হোক, 19 শতকেই দ্বিতীয়ার্ধে বেশ কয়েকজন বঙ্গ নারী সাহিত্য জগতে প্রবেশ করেন এবং 19 শতকের শেষের দিকে বেশ কিছু প্রতিভাময়ী সাহিত্যিকের আবির্ভাব ঘটে। তারা কবিতা, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি লিখে সাময়িকপত্রের পাতা ভরাতে থাকে। তাদের সাহিত্য প্রকাশের মাধ্যম হয়ে ওঠে পত্রপত্রিকা। পুরুষ কথিত অল্প বুদ্ধি মেয়েরা, আসলে পুরুষের চোখে মেয়েরা চিরকালই অল্প বুদ্ধি। এখনো যে শুনতে হয় না তা নয়, এখনো শুনতে হয়। বঙ্গমহিলা, বামাবোধিনী, অনুসন্ধান, অন্তঃপুর প্রভৃতি পত্রিকার পাতা ভরাতে থাকে তাদের লেখনীর দ্বারা। যদি ওই শতাব্দী যথার্থ শক্তিশালী লেখিকা বলতে স্বর্ণকুমারী দেবীকেই বোঝানো হয়, অনেকেই সেটা মানেন। তিনি গান, কবিতা, নাটক, উপন্যাস প্রভৃতি রচনাতে আপন প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবুও বেশ কিছু অপ্রধান লেখিকাদের রচনা
পাঠককুলকে চমকে দেয়। যথাযথ শিক্ষা বা সাহিত্য অনুশীলনের সুযোগ তাদের ছিল না। একালের পাঠক যারা, তাদের কাছে হয়তো রচনাগুলো খুব অকিঞ্চিতকর বলে মনে হবে, কিন্তু আমাদের ভাবতে হবে সেই সময়টার কথা, সেই প্রতিকূল পরিবেশের কথা, যে পরিবেশের মধ্য দিয়ে তারা দিন কাটিয়েছেন, তাদের সামাজিক পারিবারিক পরিবেশ, তাদের লেখাপড়ার পথেই যেখানে অন্তরায় হয়েছিল, সেখানে তাদের রচনা স্বীকৃতি দেওয়া বা তারা সাহিত্য সৃষ্টি করবে সহজেই, সেটা সকলে গ্রহণ করবে তা কিন্তু ছিল না। বহু বাধা সরিয়ে তারা প্রবেশ করেছেন লেখার জগতে। গদ্য ও পদ্য উভয় শ্রেণীর রচনাতে তারা কৃতিত্ব দেখিয়েছেন। তবে সামাজিক দ্বিধার কারণে অনেকেই স্বনামে বা গ্রন্থ প্রকাশ করতেন না, নাম গোপন রাখতেন। আজকের যুগে যদিও পরিবর্তন ঘটেছে, কারণ নামটা কোথায় লেখা হচ্ছে, কখন কি আমরা পারছি, মেয়েরা পারছে আর কি। যেমন তারা সেই সময় লিখতেন বারাসস্থ কোনো ভদ্রকুলবালা, জগদ্দল বাসিনী কোনো ভদ্রকুলবালা প্রভৃতি নামে। সে যে পত্রিকাই হোক, অন্তপুর বা বামাবধিনী। আজকে আমাদের আলোচ্য অন্তপুর পত্রিকার অপ্রধান লেখিকাদের রচিত প্রবন্ধ। 1304 বঙ্গাব্দের মাঘ মাস বনলতা সেনের সম্পাদনায় অন্তপুর পত্রিকার আত্মপ্রকাশ। 1307 সাল থেকে 1311 সাল পর্যন্ত সম্পাদক হন হেমন্ত কুমারী চৌধুরী। 1311 সালে সম্পাদকের দায়িত্ব পালন করেন লীলাবতী মিত্র এবং 1311 বৈশাখ থেকে 1312 সাল পর্যন্ত সুকোতারা দত্ত সম্পাদনার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। পুরোপুরি মহিলাদের রচিত ও সম্পাদিত পত্রিকা অন্তপুর। অন্তপুর পত্রিকা সম্পর্কে তৎকালীন আর এক বিখ্যাত পত্রিকা বামাবধিনী উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছেন, অন্তপুর একখানি মাসিক পত্রের কয়েক সংখ্যা প্রাপ্ত হইয়া আমরা পরমাহ্লাদিত হইলাম। আরো লিখেছেন, আমি পুরোটা পড়ছি না। ইয়া সম্পাদিকা একজন বঙ্গরমণী, ইয়া প্রবন্ধ সকল বঙ্গরমণী দিগের দ্বারা লিখিত হইতেছে এবং দেখা গেল সেগুলি স্ত্রীলোক দিগের বেশ উপযোগী। ইয়া লেখা বেশ সরল ও হৃদয়গ্রাহী হইতেছে। অন্তপুর আবার বামাবধিনীর উদ্দেশ্য সাধনের বিশেষ সহায় হইয়াছেন দেখিয়া আমরা যে কি পর্যন্ত আনন্দ লাভ করিয়াছি তাহা বর্ণনীয় নয়। আমরা মঙ্গল বিধাতা পরমেশ্বরের নিকট সর্বান্তকরণে এই অভিনব পত্রিকার দীর্ঘ জীবন ও উন্নতি প্রার্থনা করি। তাহলে ভাবুন, আরেকটি পত্রিকা বামাবধিনী, যে সেটিও মেয়েদের লেখনীর দ্বারা পূর্ণ হতে থাকে, সেই পত্রিকাও অন্তপুর পত্রিকার গুণকীর্তন করছেন আর প্রশংসা করছেন, নিজেদের সহায়ক বলে মান্যতা দিচ্ছেন। এই পত্রিকাতে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমাজ সমস্যামূলক রচনা, অন্যান্য রচনা প্রকাশিত হতে থাকে। কৈলাসবাসিনী দেবীর নাম আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তার মতো লেখিকার লেখাও কিন্তু অন্তপুর পত্রিকাতে প্রকাশিত হয়েছে। এছাড়া বামা সুন্দরী দেবীর মতো সবল লেখিকাদের পাশাপাশি বহু অপ্রধান লেখিকার রচনা প্রকাশিত হতে থাকে। হেমন্ত কুমারী চৌধুরী, শ্রীকুলবালা দেবী, নলিনীবালা রায়, হেমলতা, সরলবালা, মুক্তকেশী, বনলতা দেবী অন্যান্য অপ্রধান লেখিকার রচনাতে আমি এখানে সেমিনার করতে চাই, দুঃখিত।
অন্যান্য অপ্রধান লেখিকার রচনাতে পাতা ভরতে থাকে সাময়িক পত্রিকা। খুব কম সংখ্যক লেখিকা সম্পর্কে জানার সুযোগ ঘটেছে বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা যখন মূল পেপার জমা দেব অবশ্যই আমি জানাবো। তো যাই হোক, বেশ কিছু জনের সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করেছি। অবশ্যই অতিমারি কারণে লাইব্রেরি বন্ধ থাকার জন্য খুব বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। আশা করছি সম্পূর্ণ পেপারটাতে দিতে পারবো। অন্তপুর পত্রিকাতে হেমন্ত কুমারের চৌধুরী অন্তপুরের নববর্ষ, ঊনবিংশ বিংশ শতাব্দী, ইংল্যান্ডের রাজলক্ষ্মী ইত্যাদি প্রবন্ধে তাঁর লেখনী শক্তি পরিচয় রেখেছেন। অর্থাৎ পত্রিকা, যে পত্রিকার বছর পূর্ণ হয়েছে তাকে কেন্দ্র করে তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের বর্ণনা কিন্তু অন্তপুরের নববর্ষতে তিনি করেছেন। ইংল্যান্ডের রাজলক্ষ্মী প্রবন্ধ সম্পর্কে আমরা রাজলক্ষ্মী কাকে বলা যায় সেই সময় রাজত্ব চলছেন আমরা প্রত্যেকেই কম বেশি জানি। শ্রী কুলবালা দেবীর স্ত্রী শিক্ষা প্রবন্ধে নারী জাতি প্রাচীনকালে শিক্ষা লাভ করতো না মুসলমান শাসনে স্ত্রী শিক্ষা নানা কারণে বিলুপ্ত হয়ে যায় তা উল্লেখ করছেন। তিনি বলেছেন, আমি একটু উল্লেখ করে দিচ্ছি, তিনি বলছেন যে ভারতের স্ত্রী শিক্ষা আজ নতুন নয়, অতি প্রাচীনকালেও ভারতের স্ত্রী শিক্ষা প্রচলিত ছিল। পুরাণ, মহাভারত, রামায়ণ প্রভৃতি প্রাচীন গ্রন্থসমূহে তাহার অনেক প্রমাণ পাওয়া যায়। তারপরে পরে তিনি বলছেন, ভারতে মুসলমানগণের আগমন সময় হইতে নানাবিধ অপরিহার্য কারণবশত ভারতের স্ত্রী শিক্ষা ক্রমে লুপ্ত হইতে আরম্ভ হয়। পরে মুসলমান রাজত্বের শেষ ভাগে সম্পূর্ণরূপে বিলুপ্ত হইয়া যায়। তৎপরে ইংরাজ রাজত্বের অভ্যুদয়ে পুনরায় ভারতের স্ত্রী শিক্ষা প্রচলিত হইয়াছে। তিনি স্ত্রী শিক্ষার কথা বলেছেন, কিন্তু অদ্ভুত ভাবে বলার সঙ্গে সঙ্গেও কিন্তু আবার গার্হস্থ্য শিক্ষাকে বেশ গুরুত্ব দিয়েছেন। তিনি যেমন বলছেন এক জায়গায়, রমণীকে পুরুষোচিত শিক্ষা শিক্ষিত করিলে কখনোই তাহার সর্বাঙ্গীন উন্নতি হইতে পারে না। একথা সর্ববাদী সম্মত না হইলেও অধিকাংশ লোকে স্বীকার করিবেন। স্ত্রী পুরুষের প্রকৃতিগত বিভিন্নতা বিশ্ববিধাতার নিয়ম। তিনি প্রকৃতিকে, নিয়তিকে মেনে নিচ্ছেন। মানুষ এ নিয়মের অন্যথা করিতে পারে না। শিক্ষা বিষয় ইহার বিপরীত প্রথা অবলম্বন করিতে গেলে বিশ্ববিধাতার নিয়ম লঙ্ঘন করা হয়। এই নিয়ম লঙ্ঘনের যে ফল তা অনেকেই প্রত্যক্ষ করিতেছেন। এবং গার্হস্থ্য শিক্ষার কথা তিনি কি বলছেন, গার্হস্থ্য ধর্মে অভিজ্ঞতা লাভ না করিলে সে শিক্ষা অপূর্ণ। সে শিক্ষায় রমণী কখনোই সর্বাঙ্গীন উন্নত লাভে সমর্থ হইবে না। যে শিক্ষা সংসর্গ গুণে সৎ অথবা দেব প্রবৃত্তিগুলি পূর্ণ বিকাশ প্রাপ্ত হইয়া মানবকে কর্তব্য সাধন রূপ মানব জীবনের উদ্দেশ্য সফল করত, পরম মঙ্গলময় অনন্ত সুন্দর পরমেশ্বরের মহামহিমায় চরণ প্রান্তে টানিয়া লইয়া গিয়া মানব জীবনকে ধন্য করে, মানে তিনি ওই গার্হস্থ্য শিক্ষা বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। যাই হোক, তারপরে তিনি শেষে বলছেন কি, আমরা আশা করি বঙ্গরমণীদিগের হিতৈষী শিক্ষিত মহাত্মগণ এবং উচ্চ শিক্ষিতা বঙ্গ মহিলাগণ বর্তমান স্ত্রী শিক্ষা প্রণালীর এই গুরুতর অভাব দূরীকরণে চেষ্টিত হইবে। আসলে আমার যেটা মনে হয় যে সবে শুরু হচ্ছে স্ত্রী শিক্ষা, তারা ক্রমে ক্রমে অন্তপুরের বেড়ার চাল ভেদ করে বেরোতে শুরু করছেন। পুরোপুরি গার্হস্থ্য শিক্ষাটাকে ছেড়ে আজকে যে অতি আধুনিক এই ব্যাপারটা তখনও কিন্তু হয়নি। এবং তিনি মনে করছেন যে গার্হস্থ্য ধর্ম পালনই নারী জাতির প্রধান কাজ। তবে একটু অন্য স্বাদ এনে দেয় হেমলতা দেবীর বুয়ার জাতি বিবরণ প্রবন্ধ। বুয়ার জাতি বিস্তৃত বর্ণনা পাঠককে মুগ্ধ করে। বুয়ার একটি জাতি, যেটি কিন্তু মানে পৃথিবীর একটি জাতির কথা বলা হয়েছে, অবশ্যই ভারতবর্ষের বাইরে। সেই বিবরণ এত সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন যা পাঠককে মুগ্ধ করবেই। সরলাবালা দেবী
সন্তান শিক্ষা প্রবন্ধে সন্তানদের সুশিক্ষার পাশাপাশি ভালো মা হওয়ার কথা বলেছেন। আর এক লেখিকা মুক্তাকেশী দেবী রমণীর গার্হস্থ্য প্রবন্ধে গৃহিণী হওয়া বা ভালো স্ত্রী হওয়াকে শিক্ষার উদ্দেশ্য বলে মনে করেছেন। রমণী পারিবারিক ও সামাজিক কর্তব্য প্রবন্ধে বনলতা দেবী রমণীর পারিবারিক ও সামাজিক কর্তব্যের বিষয়ে তার কিছু নিজস্ব ভাবনা, নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। মূলত সন্তানের সুশিক্ষা, ভালো স্ত্রী হওয়া, ভালো গৃহিণী হওয়াকেই স্ত্রী শিক্ষার উদ্দেশ্য বলে মনে করেছেন লেখিকারা, যা বারে বারে তাদের গদ্যে ধরা পড়েছে। তার মানে এও নয় যে তারা অন্য কোনো বিষয়েও কিছু লেখেননি, অবশ্যই লিখেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রী শিক্ষার কথা, গার্হস্থ্য জীবনের কথা, গার্হস্থ্য শিক্ষার কথা, এইগুলোই বেশি তারা তুলে ধরেছেন। শিক্ষা প্রসঙ্গে তুলতে গিয়ে তারা কখনো প্রাচীন এবং আধুনিক স্ত্রী শিক্ষার প্রভেদ বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করেছেন। স্ত্রীলোকের বিদ্যা শিক্ষার প্রয়োজনীয়তা, এই নিয়ে প্রবন্ধ তারা রচনা করেছেন। আবার আর এক লেখিকা প্রবোধিনী ঘোষ, তিনি বঙ্গ মহিলাদিগের অর্থকরী শিল্পর চর্চা কথা বলেছেন, অর্থাৎ শিল্প চর্চাতেও যে ঘরকে সুসজ্জিত করা যায় নিজস্ব শিল্প চর্চা দ্বারা, সে কথা তিনি বলেছেন। সন্তান শিক্ষা নামক একটি প্রবন্ধ রচনা করে সেখানে সন্তানদের সুশিক্ষা কিভাবে দেওয়া হবে সেই বিষয়েও তিনি বলেছেন। আবার প্রসন্নময়ী দেবী যৌবন ও বার্ধক্য নামক একটি প্রবন্ধ, যেখানে যৌবনের সঙ্গে বার্ধক্যের তুলনা করেছেন, সেকালের কথা বলেছেন। অন্নদা সুন্দরী দেবী স্বদেশ অনুরাগ বলে একটি প্রবন্ধ রচনা করেছেন। হেমন্ত কুমারী সেনগুপ্তা, তিনি হন্তপুর বিলাসিতা, গৃহিণী ও গৃহসংকলা এই বিষয়েও প্রবন্ধ রচনা করেছেন। কুমারী লজ্জাবতী বসু, তিনি ভুবন বিখ্যাত রোমনগরের পত্তন, প্রাচীন মিশর জাতীয় আচার ব্যবহার প্রভৃতি প্রবন্ধ রচনা করেছেন। যা হোক, তারা লেখাপড়ার শেখার বিষয়ে সন্তানের সুশিক্ষা, ভালো স্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তারা সাবধান মানে উচ্চারণ করেছেন যে লেখাপড়া শিখে গৃহকর্মে কখনো অবহেলা করা যাবে না। ব্যতিক্রমী লেখিকা তো রয়েছেন যারা নারী স্বাধীনতা প্রসঙ্গে সওয়াল করেছেন, জেগে উঠেছে তাদের নারীবাদী কণ্ঠস্বর। তারা প্রশ্ন তুলেছেন, পুরুষের শিক্ষার অধিকার থাকলে নারীর অধিকার কেন থাকবে না? বিধবা বিবাহ যদি না হয় তবে পুরুষের, অর্থাৎ নারীদের যদি বিধবা বিবাহ না হয় তবে পুরুষের একাধিক বিবাহ তো ন্যায় হতে পারে না। জ্ঞান ও ধর্মে স্ত্রী পুরুষের সমান অধিকারের দাবি তুলেছেন মেয়েরা। তারা সংখ্যায় অল্প হলেও আমাদের কাছে তাৎপর্যময়। কিছু কিছু নারী তো সত্যিই তো প্রশ্ন তুলেছেন যে বিধবা বিবাহ, নারী যখনই বিধবা হয়ে যাচ্ছে তার বিবাহ অনুচিত, শাস্ত্র নাকি, তাহলে পুরুষ কেন? দেখতে গেলে সেও তো বিধবাই, বিপত্নিক বলছি তাকে, তাহলে কেন? এমনই একজন রয়েছেন বরদা সুন্দরী দেবী, বিদ্যা শিক্ষার আবশ্যিকতা প্রবন্ধে কেবল সুন্দর গৃহিণীপনার জন্য শিক্ষা প্রয়োজন তিনি তা বলেননি। সুরুচি মজুমদার বর্তমান ভারতবর্ষের দুর্দশা প্রবন্ধে নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। নারীদের শিক্ষার অভাবে বর্তমান ভারতবর্ষের দুর্দশার শেষ নেই, সে কথা দৃঢ়তার সঙ্গেই বলেছেন। নীরদবাসিনী বসুর কলমে উঠে এসেছে বঙ্গ বিধবার মতো প্রবন্ধ, অর্থাৎ বঙ্গ বিধবার যে কি দুঃসহ যন্ত্রণা, তাদের কিভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হয় সমাজে, তারই উপস্থাপনা করেছেন। বিধবা নারীর দুঃখের কথা অতি যত্নের সঙ্গে ব্যক্ত করেছেন। মেয়েরা নিজেদেরকে পিঞ্জরাবদ্ধ পাখি বা শৃঙ্খলাবদ্ধ পশুর সঙ্গে তুলনা করেছেন, যা তাদের লেখাকে বারবার ঘুরে ঘুরে এসেছে। তবে নিছক নিজেদের নিয়েই
ব্যস্ত ছিলেন না মেয়েরা। দেশকাল নিয়েও তাদের গদ্য প্রকাশ পেয়েছে পত্রিকাতে। আগেই আমি বলেছি যে হেমন্ত কুমারী চৌধুরী ইংল্যান্ডের রাজলক্ষ্মী, ভারত সাম্রাজ্ঞী, লজ্জাবতী বসু, রমনগরের পতন প্রভৃতি। আসলে সদ্য সদ্য তারা শৃঙ্খল থেকে বেরিয়েছেন, বেরোতে শুরু করেছেন। সেই অবস্থাতে তারা স্ত্রী শিক্ষা লাভ করে যে কবিতা, যে ধরনের কবিতা বা প্রবন্ধ বা গল্প বা উপন্যাস যাই লিখুক, বিশেষ করে তারা নিজেদের মনের কথা ব্যক্ত করেছেন, সেই স্বর হয়তো পুরোপুরি ভাবে ব্যক্ত হতে পারে, কিছুটা হলেও ব্যক্ত থেকে গেছে, কিন্তু তবু তারা চেষ্টা করেছেন তাদের দুঃখের কথা, তাদের অধিকারের কথা সকলের কাছে পৌঁছে দিতে, এবং মাধ্যম হিসেবে তারা এই পত্রিকাগুলোকে বেছে নিয়েছেন। তবু এ কথা আমাদের মানতেই হচ্ছে যে যুগ যুগ ধরে পুরুষতন্ত্রের নির্মূল করা মূল্যবোধের শৃঙ্খলে মেয়েরা আবদ্ধ। সে বিষয়ে সেই সচেতনতা তখনই বাঙালি মেয়েদের লেখায় প্রকাশ পায়নি। আমি এই প্রসঙ্গে একটা বলি, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, এখনো যে মেয়েরা শৃঙ্খল ভাঙতে পেরেছে বা তাদের সচেতনতা তাদের লেখাতে প্রকাশ পাচ্ছে, তা কিন্তু নয়, কোথাও যেন এখনো সেটা রয়ে গেছে। মেয়েরা পীড়নমূলক বহু সামাজিক কুপ্রথা বিষয়ে লিখেছেন নিজেদের জানাবস্থার কথা, কিন্তু প্রতিবিধান চাইতে পেরেছেন কেবল ঈশ্বরের কাছে। আমরা যদি একটু ভালো করে এই প্রবন্ধগুলো দেখি, সেখানে কিন্তু বারবার, বিশেষ করে কবিতাগুলোতে যদি আছে, নিজেদের শোক, নিজেদের অভিমান, নিজেদের দুঃখের কথা ব্যক্ত করেছেন এবং অভিযোগ করেছেন কোনো পুরুষকে নয়, কিন্তু করেছেন ঈশ্বরের কাছে। তাদের এই অবস্থার জন্য তারা নিজে দায়ী করেছেন ঈশ্বরকে, অর্থাৎ অদৃষ্টের হাতে নিজেদেরকে সঁপে দিয়েছেন, এবং প্রতিবিধানও চেয়েছেন সে ঈশ্বরের কাছে, পুরুষ কিংবা পুরুষ শাসিত সমাজের কাছে নয়। কারণটা কি? কারণ একটাই, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ভারতীয় নারীর কৃত্রিম ভাবাদর্শ। নারী ব্যক্তিত্ব নিয়ে কিছু লেখা লিখেছেন সে যুগের মেয়েরা। অসীমা সুন্দরী সময় 4টি আদর্শ রমণী প্রবন্ধ এমনই এক উদাহরণ। এই লেখাগুলিতে নারী গৌরবকে প্রতিষ্ঠা দিতে চেয়েছেন তারা। সে যুগের মেয়েরা একদিকে আত্মষ্ট করেছেন নিজেদের দেশের জ্ঞান ভান্ডারকে, শ্রদ্ধা করেছে আপন ঐতিহ্যকে, অপরদিকে পশ্চিমী সাহিত্য ইতিহাসকে আয়ত্ত করে উজাড় করে দিয়েছেন গদ্যে। পূর্ব পশ্চিমের ভাবনাকে আপন দক্ষতায় তাদের ভাবনামূলক গদ্যে নানানভাবে প্রকাশ করেছেন, এবং তারই পরিচয় অন্তপুর পত্রিকা, যে পত্রিকাতে তাদের চিন্তা ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটেছে। নমস্কার। ধন্যবাদ অসীমা আপনাকে। কারুর কোনো প্রশ্ন আছে? অসীমা, আপনার উপস্থাপনে আমি আসলে আপনার উপস্থাপনে শিরোনাম ছিল, সেই শিরোনামে আমার ধারণা হয়েছিল বোধহয় ভ্রান্তভাবেই যে আপনি অন্তঃপুর এই ধারণাটাকে ধরে হয়তো আলোচনা করবেন। একটা আমার একটু মনে হয়েছে, কোনোভাবেই আপনাকে আহত করা আমার উদ্দেশ্য নয়, আমার একটু মনে হচ্ছিল যে মানে কোনো মানে ভাবনাটা ঠিক দানা বাঁধানো, একটু ছড়ানো, একটু স্ক্যাটার্ড। তো সেটা তো নিশ্চয়ই আপনি বলছেন যে আপনি পেপার জমা করবেন ইত্যাদি, এবং তখন আপনি অন্য রূপ দেবেন। তো একটু ভাববেন, এরকম একটা কংগ্রেসে যারা শ্রোতা হিসেবে আসে তারা অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসে, তাদের জন্য একটু প্রস্তুত হলে ভালো। আর দ্বিতীয়ত যেটা একটু ভাবতে বলবো আপনাকে, সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো পত্রিকা তুলে এনেছেন যার মধ্যে অন্তত দুটোর নাম আমি একটু আরেকবার করে উল্লেখ করি, একটা অন্তঃপুর আর একটা বামাবোধিনী। আপনি লক্ষ্য করলেই দেখবেন যে দুটো পত্রিকার একটা মানে মানে
দুটোই 19 শতকে বেরোচ্ছে। আমার যতদূর মনে পড়ছে বামাবোধিনী 1863 থেকে বেরোনো শুরু হয়, আর 1898 থেকে অন্তঃপুর বেরোনো শুরু হয়। অন্তঃপুর সম্পূর্ণরূপে মেয়েদের দ্বারা পরিচালিত, সম্পাদিত, মেয়েরাই লিখবে এই পত্রিকা, এটাই ছিল উদ্দেশ্য যখন বনলতা দেবী প্রথম সম্পাদিকা বের করলেন। অন্যদিকে বামাবোধিনী 1863 থেকে 1921-22 অব্দি চলেছে, তাতে কখনোই কোনো মহিলা সম্পাদক ছিলেন না, তাতে সেটা সম্পূর্ণ পুরুষদের দ্বারা সম্পাদিত। এবং তার গোড়ার দিকে বামা রচিত রচনা বলে যেগুলো ছাপা হতো, বাকিগুলো তো কোনোটাই সাইন্ড লেখা নয়, কোনো লেখকের নাম নেই। বামা রচিত রচনা বলে যেগুলো ছাপা হতো সেইগুলো কতখানি বামা রচিত রচনা, এই প্রশ্ন আমাদের আগে একটা উইমেন স্টাডিজ এর সেশন ছিল, সেখানেও এই প্রসঙ্গটা উঠে এসছে। এইটা নিয়ে ভারতী রায় থেকে শুরু করে একাধিক গবেষক লিখেছেন যে এই লেখাগুলো কতটা বামা রচিত রচনা। হ্যাঁ, বিশেষ করে বামাবোধিনীর ক্ষেত্রে ভারতী রায়ের এই আর্গুমেন্টটা খুব খুব পার্টিনেন্টলি আছে। তো আমি শুধু এটি বলছি যে একটু যদি গোষ্ঠীভুক্ত, বর্গভুক্ত করা যায় রচনাগুলো, থিম ধরে তাকে নির্দিষ্ট বর্গে আনা যায়, তাহলে আমার ধারণা আলোচনাটা একটু একটা অন্য দিশা পেতে পারে আর কি। ভেবে দেখবেন। আমি বলি একটু এ বিষয়ে, সেটা হচ্ছে যে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। অবশ্যই যে কথাগুলো বলছেন তার একটু অন্য কোনো কিছু নেই, আমি মেনে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এটা বামাবোধিনীর উল্লেখটা এসছে, অন্তঃপুর সম্পর্কে আমি উল্লেখ করেছি। অন্তঃপুরের যে বিষয়টা আমি বেছে নিয়েছি, সেটা কিন্তু সম্পূর্ণ পত্রিকা কেন্দ্রিক এবং আমাকে ওখানে বসে করতে হবে। আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে লাইব্রেরিতে বা গ্রন্থাগারে আমার কাজ, এই মহামারীর কারণে সেটি এতদিন ধরে বন্ধ ছিল। ফলে আমি এর মধ্যে কোনো রকমের সেখানে কোনো সহযোগিতা পাইনি। 1 সপ্তাহ হলো খুলেছে, তার মধ্যে এটা পড়ে গেছে এবং আমি নিজেও ভাবছিলাম যে এটাতে আমি যোগ দেব কিনা, কারণ যেহেতু আমি নিজেও জানি যে বিষয়টা ছড়ানো আছে, এখনো আমি গুছিয়ে উঠতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করব যে ফুল পেপারটাতে পুরো গুছিয়ে জমা দেওয়ার জন্য। আর সেক্ষেত্রে আপনাকে আমি সামান্য সহযোগিতা করতে পারি, সেটা হলো এই যে আমরা দিল্লি বিশ্ববিদ্যালয়ে বহুদিন থেকে পত্রিকাগুলোর সূচিবদ্ধকরণের একটা প্রকল্প চালানোর চেষ্টা করছি, সম্পূর্ণ রূপে কোনো রকম ফান্ড ছাড়াই। আমাদের ছাত্রছাত্রীরা মূলত এই কাজটা করছে, এখানে তাদের একজন হাজিরও আছেন, প্রতীক্ষা রায়। সম্প্রতি শিল্পা মিশ্র বলে আমাদের এক ছাত্রী, সে বামাবোধিনীর সূচি বানিয়েছে, যতটা পাওয়া গেছে তার। আমার বলি, অন্তঃপুরে কিন্তু বিষয় তার প্রবন্ধগুলো, কারণ অন্তঃপুরে বহু কিছু আছে, কবিতা থেকে শুরু করে বহু কিছু, শুধু প্রবন্ধটাই বেছেছি, প্রসঙ্গক্রমে বামাবোধিনীটি এসেছে। তো বামাবোধিনী বা অন্তঃপুর আমি পাবো। আর আপনার ছাত্রীর কথা বলছেন, যদি আমি পেতে পারি সেটা খুব ভালো হয়। আর অন্তঃপুর অন্তত প্রথম 3টে খণ্ড নয়, 4র্থ খণ্ড থেকে বা দ্বাদশ খণ্ড পর্যন্ত, দ্বাদশ বর্ষ পর্যন্ত আপনি ঘরে বসে দেখতে পারেন, সে ব্যবস্থা আছে। এটা কিভাবে পাবো, মানে আপনি যদি আমাকে একটু জানান খুব ভালো হয়। আপনি এখানেই, আপনি তো এই গ্রুপে আছেন, ওখানে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করা যাবে। এটা নিয়ে কিন্তু আমি কাজ শুরু করেছি সবে। আচ্ছা, আমি শুরু করেছি এবং আমি বলছি না যে আমি কিছুদিন আগেও আর কি বলছি যে আমি কি করে এটাতে যাব, কারণ আমার বিষয়টা যেহেতু লাইব্রেরি বসে, জাস্ট গত সপ্তাহে লাইব্রেরিটা খুলেছে, বঙ্গীয় সাহিত্য পরিষদের নাম নিশ্চয়ই শুনেছেন, তো সেখান থেকেই আমার যাবতীয় কাজ করছি আমি। তো আমি নিজেও জানি যে এটা সত্যি ছড়ানো আছে এবং এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। ধন্যবাদ। আর আমি যাতে পেতে পারি সেই ব্যবস্থাটা একটু করে দেবেন, ভালো লাগবে। আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন ওনাকে? ধন্যবাদ অসীমা, মনে হচ্ছে আর কোনো প্রশ্ন নেই আপনার জন্য। তাহলে আমি পরবর্তী বক্তার কাছে যাই। পরবর্তী বক্তা দেবতুষী মিশ্র চৌধুরী, আপনি কি আছেন? আমার মনে হয় যে উনি বোধহয় উপস্থিত নেই। তো আমরা তাহলে এর পরে যে বক্তা
রয়েছেন তাকে আগে ডেকে নিই, তারপর ওনার জন্য একটু অপেক্ষা করা যাবে। আচ্ছা, এই অধিবেশনের শেষ বক্তা হিসেবে যিনি ছিলেন তিনি শ্রী আফতাবউদ্দিন আহমদ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে গবেষণারত। তার বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পে বয়স্ক নারী। আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, তা আপনি এবার আমাকে শুরু শোনা করতে যাচ্ছে? পারেন। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আপনি শুরু করুন। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিলে ভালো হয়। আমি প্রেজেন্টেশন দিতে চাইছি। আচ্ছা, ঠিক 1 আছে। সেকেন্ড। আমাকে একটু জানাবেন যদি আমার পিপিটি আপনাদের ওখানে কিছু শো করে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনার পিপিটি প্রেজেন্টেশনটি। তাহলে আমি শুরু করছি। হ্যাঁ। আচ্ছা, তো আর নতুন করে কিছু বলার নেই। বঙ্গবিদ্যাকে ধন্যবাদ, আয়োজক মণ্ডলীকেও অনেক ধন্যবাদ। আমি সরাসরি আমার বক্তব্যে প্রবেশ করছি। আমার আলোচনার বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পে বয়স্ক নারী। আমি আফতাবউদ্দিন আহমদ, কল্যাণী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের গবেষক। বাংলা সাহিত্যে নারী চরিত্র নিয়ে কাটাছেঁড়া তো কম হয়নি। হিসাবের ফর্দ নিয়ে যদি বসি, দেখতে পাবো যে প্রধান যারা নারী চরিত্র বাংলা সাহিত্যে, তারা মোটামুটি যুবতীদের আসন পাকা করে ফেলেছেন। কিন্তু সেই নারী চরিত্রের পাশাপাশি এমন অজস্র নারী চরিত্র রয়েছে যারা বয়স্ক শ্রেণীতে পড়ছেন এবং ভীষণ গুরুত্বের দাবিদার তারা। এমনই অনেক বয়স্ক নারী চরিত্রের রূপায়ণ যেসব শিল্পী করেছেন, তাদের মধ্যে একজন হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার ছোট গল্প পড়তে পড়তে দেখেছি এরকম অজস্র চরিত্র রয়েছে। একদিন মনে হলো যে এর পেছনে কি তার কোনো বিশেষ মনোবৃত্তি কাজ করেছে? তার উত্তর খুঁজতে গিয়ে যখন গবেষণামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আবার গল্পগুলির পর্যালোচনা করলাম, তখন এক জায়গায় দেখলাম যে বৃদ্ধাদের করুণ অবস্থার প্রতি তার অদ্ভুত সহানুভূতি রয়েছে। সেই দৃষ্টি থেকে তখন যখন তিনি দেখছেন, তাদের মধ্যে যেন মহাকালের ও মহাজীবনের এক বার্তা খুঁজে পেলেন। এর প্রমাণস্বরূপ স্মৃতির রেখা তার যে দিনলিপি, সেখান থেকে একটি উদ্ধৃতি তুলে ধরতে চাই। এখানে তিনি বলছেন, যে বুড়িটা গ্রামের 5 জনের ঝাঁটা লাঠি খেয়ে কিছুদিন আগে ঘর ছেঁড়া কাঁথার মধ্যে জল অভাবে মৃত্যু তৃষ্ণা নিবারণ করতে না পেরে মরেছিল, তার কথা ভেবো। গুরুত্ব দেবেন পরের লাইনটাই, মন উদার শান্তিতে ভরে আসবে। এটা বিভূতিভূষণের উপলব্ধি। জগতের পবিত্র কারুণ্যের আশাহত ব্যর্থতার মধ্যে দিয়ে অন্তরের অনাহত ধ্বনি কানে বাজবে। যাই হোক, বিভূতিভূষণের ছোট গল্পে বয়স্ক রমণীদের প্রসঙ্গ আলোচনা করার তাৎপর্য কোথায়, সে বিষয়ে 2-4 কথা বলতে হয়। এই এটা বলে নিলে আলোচনার লক্ষ্যার্থ স্থির হওয়ার সম্ভাবনা বেশ দৃঢ় হবে। তো বিভূতিভূষণের অনেক ছোট গল্পে এমন বহু বয়স্ক নারীর উপস্থিতি রয়েছে যা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক তথা মানসিক উপাদানের ধারক। সে সম্বন্ধে অনুসন্ধান করলে যে বিষয়গুলি উঠে আসে, যেগুলিকে মাথায় রেখে আমি এই আলোচনায় প্রবেশ করেছি, যেমন তার রচনায় পরিবার চেতনা কিরকম আর সেখানে বয়স্ক নারীরা কিভাবে রয়েছেন, অথবা যে দারিদ্র, গভীর দারিদ্র তার বহু ছোট গল্পে দেখা যায়, সেখানে প্রৌঢ়া নারীদের কি অবস্থান। কোন পরিবারের চিত্রাঙ্কন তিনি করেছেন, সেই পরিবারের কাছে বৃদ্ধার কি অবস্থান, বৃদ্ধাদের কাছে তার পরিবার ও দেখে আসা সমাজের যে অভিজ্ঞতা, সেটা কিভাবে ফুটে উঠেছে। নারীদের জীবন মৃত্যুর বোধ, এছাড়া বাল্য বিধবা যারা ছিলেন এবং হয়তো 9 বছরে, কেউ 10 বছরে বিয়ে হয়েছে, বিধবা হয়েছেন, তারপর 80 বছর বয়স এবং সেই বয়সে তিনি গল্পের চরিত্র হয়েছেন, তাদের কি রকম অভিজ্ঞতা ফুটে উঠেছে। এছাড়া
সমকালীন সমাজে শাশুড়ি বৌমার যে সম্পর্ক কিভাবে তা ফুটে উঠেছে, এই বিষয়গুলিকে সামনে রেখে আমার মূল আলোচনা। এখন একটি বিষয় পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে আমি বয়স্ক বলতে কোন ধরনের চরিত্রের অনুসন্ধান করছি। তিনি তো কারো ডেট অফ বার্থ লিখে যাননি কোনো চরিত্রে। তো বিভূতিভূষণের সামগ্রিক ছোট গল্পের বিশ্বে যে সকল বয়স্ক নারীরা আছেন তার একটি বড় অংশ জুড়ে আছেন সরাসরি বৃদ্ধা, যেখানে উল্লেখ আছে তাদের বয়স বা পিসিমা, ঠাকুমা, দিদিমা এ ধরনের সম্বোধন তিনি করছেন। তো বয়স্ক নারী তিনি যাদের বলছেন, এই বয়স চেতনার যদি ভাগ বাটোয়ারা করা যায় তাহলে তার এক শ্রেণীতে থাকবেন বয়স্ক শাশুড়ি, দিদিমা, ঠাকুমা জাতীয় অবিমিশ্র বৃদ্ধা চরিত্র। আর দ্বিতীয় শ্রেণীতে থেকে যাবেন যারা আচরণে বুঝিয়ে দিয়েছেন যে দিদিমা ঠাকুমা তারা নন, কিন্তু বয়স্কা মাসি, পিসি, জেঠিমা, খুড়িমা এই ধরনের চরিত্র। তারা হয়তো 60 বছরের বৃদ্ধা নন, তবে আর যুবতীও নন, কিন্তু বেশ অভিজ্ঞ এবং প্রৌঢ়া। এদের সকলকে নিয়েই আলোচনায় সামিল করা যায়। বিভূতিভূষণের সমস্ত গল্প যদি খুঁজি, আমি খুঁজেছি যে পাঠ আমি করেছি সেখানে একটা তালিকা করার চেষ্টা করে দেখেছি যে এ ধরনের কতগুলি চরিত্র আমি পেতে পারি। সেরকম যদি চরিত্র আমি যে এই কাজের জন্য ব্যবহার করব ভিত্তি খুঁজতে গিয়ে আমি একটি তালিকা তৈরি করেছি। কিন্তু তার আগে বলে নিতে চাই যে এই বিভাজনের ভিত্তি হিসেবে কাহিনীতে তাদের অবস্থান, সেই সময়কার পরিস্থিতি কেমন ছিল, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, গল্পকার কিভাবে তাদেরকে উপস্থাপন করছেন, এগুলি দেখা জরুরি। তো তার যে সমস্ত গল্পে এ ধরনের চরিত্র পাই তার একটি তালিকা আমি তুলে ধরেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো পড়ে পড়ে আর আমি সময় বেশি নষ্ট করব না, তাড়াতাড়ি শেষ করতে চাইছি। যাই হোক, বিভূতিভূষণের দেখতে পাচ্ছি না, যদি দয়া করে স্লাইড গুলো বদলান তাহলে দেখতে পাবো। হ্যাঁ, আপনার স্লাইড স্লাইডটা বিভূতিভূষণ দেখানো বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট পেজেই আটকে আছে। আপনি স্লাইডটা যদি একটু চেঞ্জ করেন তাহলে ভালো হয়। এক সেকেন্ড, আমাকে আর একবার সময় দিন, আমি বুঝতে পারছি হ্যাঁ, কোথায় প্রবলেম হয়ে থাকতে পারে। ঠিক আছে, আমার মনে হয় অনেক সময় পেরিয়ে যাচ্ছে, আমি মৌখিকভাবে বলে শেষ করছি। আচ্ছা, আপনি শুরু করুন তাহলে। ঠিক আছে, তো আমি যে জায়গায় ছিলাম সেই হারিয়ে ফেলেছি। সংক্ষেপে যদি বলে দিই যে আমি বিভূতিভূষণের ছোট গল্পে বয়স্ক নারীর প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে যে বিষয়গুলো আমি বলেছি যে তিনি কোথা থেকে বয়স্ক নারীদের তার গল্পে জায়গা করে দেওয়ার প্রেরণা পেলেন, এর কোনো যুক্তিগ্রাহ্য ভিত্তি রয়েছে কিনা, সেই ভিত্তি খুঁজতে খুঁজতে আমি তার দিনলিপি পড়ছিলাম। সেখানে তার ভিত্তি আমি পেয়েছি। আমি কোন কোন প্রেক্ষিতে এই আলোচনায় আয়োজন করেছি সেগুলো বলেছি, এবং আর প্রচুর গল্পে যে বয়স্ক নারীদের অবস্থান আর একটি তালিকা পিপিটিতে তুলে ধরেছিলাম, যেটি আপনাদের সামনে দেখানো যায়নি। আমি আমার আলোচনার দ্বিতীয় পর্বে প্রবেশ করছি। যে বিভূতিভূষণ এরকম একটি মানসিকতা এক জায়গায় দেখাচ্ছেন যে জীবনে কত মানুষ আসে, কত মানুষ ঝরে পড়ে যায় অকালে, কিন্তু যারা টিকে থেকে যান কয়েক যুগ, তিনি ইঙ্গিত দিচ্ছেন বয়স্কদের প্রতি। এখানে নারী পুরুষ বিভাজনটি তিনি করেননি, যে যারা টিকে থেকে যান তারা অভিজ্ঞতার এক একটি খনি। জীবনে অজস্র মানুষ বিভূতিভূষণ দেখেছেন, তাদের কাছ থেকেই এসবের রসদ হয়তো তিনি পেয়েছেন। তাদের জীবনের দুঃখ, বেদনা, ব্যর্থতা যা কিছু তা গল্পকারের প্রেরণা হয়ে উঠেছে। এই প্রেরণার একটি মাধ্যম হলো সেই সব মানুষের জীবন অভিজ্ঞতা, আর অভিজ্ঞতার ভান্ডার সব থেকে বেশি থাকে জীবনের প্রৌঢ়ত্বে। একটি কোট আমি মুখেই বলছি, যে তিনি এক জায়গায় লিখছেন, কেউ বেঁচে আছে, কেউ বা হয়তো আজ নেই, এদের সকলের দুঃখ, সকলের ব্যর্থতা, বেদনা আমাকে প্রেরণা দিয়েছে। কারুর সঙ্গে দেখা দিনে, কারুর সঙ্গে রাত্রে, মাঠে বা নদীর ধারে, সুখে কিংবা দুঃখে, এরা আজ কোথায় আছে জানিনি। এই সমস্ত হারিয়ে ফেলা মানুষগুলোর যখন তিনি স্মৃতিচারণা করছেন, প্রচ্ছন্নভাবে তার গল্পে তারা যেন কোথাও এসে হাজির হচ্ছে। তিনি যে কোনো গল্পে কোনো নারীকে ঘিরে হোক, কোনো সামাজিক সমস্যাকে ঘিরে হোক, কোনো ইস্যুকে তিনি যখন
সামনে ফোকাস করছেন, পাশে থেকে যাচ্ছে এই সমস্ত বয়স্ক নারীরা। প্রৌঢ়ত্বে পৌঁছানো নারীরূপ চিত্রায়নে বিভূতিভূষণের ছোট গল্পে যা কিছু আমাদের দৃষ্টিগোচর করায় তা হলো সমকালীন আর্থ সামাজিক পরিস্থিতিকে ঘিরে, আর অধিকাংশ ক্ষেত্রেই তা গ্রাম নির্ভর। তাই সকল পরিবারের সুখ দুঃখ, স্বাচ্ছন্দ্য, অস্বস্তি, যাপন প্রণালী এই সব কিছুই বিভূতিভূষণের ছোট গল্পে অর্থনৈতিক পরিস্থিতির শিকার। আমরা দেখেছি নারীরা হাজার হাজার বছর ধরে এদেশে সংসার চালিয়ে আসছেন। চূড়ান্ত দারিদ্র্যের মধ্যে যাদের কোনোদিনই আর্থিক সচ্ছলতা এলো না, তাদের চোখে ফুটে ওঠে সমাজের এই করুণ দিকটি। শত দারিদ্র্যের মধ্যেও তারা টিকে থেকেছেন। অত্যন্ত সহজ ভাষায় সেই বয়স্ক নারীদের ছবি বিভূতিভূষণ দেখাচ্ছেন। কিন্তু তার কাছে এই বয়স্ক নারীদের দুঃখটা ঠিক বড় হয়নি, বরং যন্ত্রণাক্লিষ্ট পরিস্থিতি বহুবার এই নারী চরিত্রের হাত ধরে জীবনে যে কষ্ট সাধনা, তার যে ফলাফল, সেটিকে ফোকাস করার দিকে যাচ্ছে। এরকম একটি কোড ব্যবহার করতে চাই, যে তিনি বলছেন সব দুঃখের একটা সুস্পষ্ট অর্থ হয়। জীবনের একটা মহান বিরাট অর্থ একটা সুস্পষ্ট রূপ মনের চোখে ফুটে ওঠে, আর সেই ফুটে ওঠা থেকেই তিনি এরকম দেখাচ্ছেন। উদাহরণস্বরূপ তার কিছু গল্পের কথা আমরা বলতে পারি, দু একটি ব্যবহার করব। যেমন জন্ম ও মৃত্যু একটি গল্প আছে তার বিখ্যাত। সেখানে শশী ঠাকুরুন এমনই এক দুঃখী চরিত্র। স্বজন পরিজন থাকা সত্ত্বেও মানুষের একাকিত্ব কেমন দুর্বিষহ হতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই চরিত্রটি। শশী ঠাকুরুন তার সন্তানদের কাছে যেন বোঝা, বৃদ্ধা, বেঁচে থাকতে যত্ন পাননি। অত্যন্ত দারিদ্র্যে তার বৃদ্ধ বয়স অতিক্রান্ত হয়। একটু গুড় খাওয়ার ইচ্ছে হয়েছে, সেটাও তাকে খেতে হয়েছে কাঁসার বাটি বিক্রি করে। তার সন্তানরা তাকে দেখে না। পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রী সবাই থাকতেও তার কোনো কদর নেই। অথচ তার মৃত্যুর পর এসেছে ছেলেরা ঘটা করে আবার শ্রাদ্ধ করেছে। কথক তখন বিস্ময় প্রকাশ করে বলেন, এরা থাকতে বুড়ি কেন খেতে পেত না, কেন চোখের জল তার বুক ভাসিয়ে দিয়েছে? এর কোনো উত্তর হয় না। সত্যিই কি এর উত্তর বিভূতিভূষণ জানতেন না, নাকি এইভাবে গল্পের বয়ানে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন আজ যারা জীবন জীবিকার হাতছানিতে ছুটে বেরিয়ে আত্মীয়তার বাঁধনটুকু অবহেলা করছে, তারাই মানুষের নামে না মানুষ, তারাই লক্ষ লক্ষ বৃদ্ধার চোখের জলের কারণ। তার সন্তানদের মতো আমরাও কি ভুলে যাই যে তেল নুন লকড়ির কারবার করতে করতে আমাদের অনেকেরই দিন মিলিয়ে যায়? বিভূতিভূষণ বলছেন, বাঁধা রাস্তায় আমরা জন্মাই এবং মরি, দুপাশের এই চরম পরিচ্ছেদের মাঝখানের রাস্তাটায়। এর উল্টো দিকে তার আরেকটি গল্পের দৃষ্টান্ত আমরা ব্যবহার করতে পারি। যেমন জাতপাতের ঊর্ধ্বে মাতৃত্বের এক চিত্রাঙ্কন তিনি করেছেন আহ্বান এরকম একটি গল্পে, যেখানে এক মুসলমান বৃদ্ধা, গল্পের কথক সেখানে হিন্দু। গল্পে তিনি ফোকাস করছেন সন্তান প্রীতিকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে, কিন্তু সেটাকে দেখাতে গিয়েই প্রচ্ছন্নে বৃদ্ধাদের জ্বালা যন্ত্রণা, তাদের ভোগান্তি উঠে আসছে। এরকম আরো অনেক গল্প রয়েছে। তো সেগুলো প্রেজেন্টেশনে তৈরি করেছিলাম, দেখাতে পারছি না। তো সেইগুলো যদি বাদ দিই, আমি আরেকটি ইস্যু তার গল্পে যেগুলো আমরা দেখেছি সেদিকটাই কথা বলতে চাই, যে তার অধিকাংশ ছোট গল্পেই যে বৃদ্ধারা রয়েছেন তারা কিন্তু বিধবা। জীবনের সহজাত নিয়মেই তাদের দিনকাল চলেছে। যেসব সমস্যায়, দুর্দশায় বিভূতিভূষণ সেগুলো দেখেছেন, অনুভব করেছেন, সেগুলিকে নিয়ে লিখেছেন। বিধবা সমস্যা দেখানো তার প্রত্যক্ষ অভিপ্রায় ছিল এরকম কোনো প্রমাণ আমি পাইনি, কিন্তু সামাজিক অবস্থার বিরুদ্ধে সংস্কারমূলক যে প্রতিবাদ, সেখানেও যে তিনি কিছু অবদান রেখে গেছেন, প্রত্যক্ষ করা সমালোচনা করেছেন তা করেননি। অথচ লেখাগুলি পড়লে মনে হবে হয়তো এটা তার প্রচ্ছন্ন অভিপ্রায় ছিল। সহজ ভাববেই বিধবাদের যে করুণ পরিণতি উঠে এসেছে তার ছোট গল্পে, সচেতন পাঠক যদি চেষ্টা করেন সেই সূত্রগুলি ধরতে পারবেন। তার ছোট গল্পগুলি পড়লে এটুকু অন্তত অনুমান করতে পারবো যে বিদ্যাসাগর বহু আগে বিধবা বিবাহের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু গ্রাম বাংলায় তার প্রভাব আসলে কেমন ছিল কোনো সংবাদপত্র সেভাবে রেখে যায়নি। সাহিত্য তথ্যকে ছাড়িয়ে যখন অন্তরের কথাটিকে প্রকাশ করছে, তখন বিভূতিভূষণকে যদি একজন লেখক আমি ধরি যিনি বয়স্কদের দেখাচ্ছেন
সেখানে দেখবো 100 বছর পরেও সেই সমাজচিত্র বদলায়নি। এমনকি বাল্যবিবাহ রদও সেভাবে সম্ভব হয়নি। বিভূতিভূষণ গলা ফাটিয়ে সেসব কথা বলেননি, কিন্তু শান্তভাবে সে ছবি এঁকে দিয়েছেন। পাঠক যদি বিভূতিভূষণের সেই গল্পগুলো পড়েন, এগুলি বুঝতে পারবেন। একটা উদাহরণ দিই, যেমন তার একটি গল্প আছে নসু মামা ও আমি। বৃদ্ধাদের অকাল বৈধব্যের মূল কারণ যদি অনুসন্ধান করতে যায়, তার জন্য একদিকে বাল্যবিবাহকে দায়ী করতে হয়, আর একটা দেখেছি তার গল্প পড়তে গিয়ে যে স্বামী স্ত্রীর বয়সে বিস্তর ফারাক। প্রত্যক্ষভাবে না বললেও এগুলি কিন্তু বারবার বিভূতিভূষণ দেখিয়েছেন। যে একটি উদাহরণের কথা আমি বলছিলাম যে নসু মামা ও আমি গল্পে কি রকম উদাহরণ পাচ্ছি, এখানে একজন দিদিমা রয়েছেন। তার যখন বিয়ে হয়েছিল, পাত্র পাত্রীর বয়সের ব্যবধান ছিল 29 বছর। আবার বড় দিদিমা বলে একটি গল্প রয়েছে, তিনি আবার বাল্য বিধবা। যখন তার 9 বছর বয়স ছিল, তখন তার বৈধব্য মানে বৈধব্যের শিকার হয়েছেন 9 বছর বয়সে। 80 বছর অবধি তিনি বেঁচে আছেন গল্পে। তাহলে মাঝখানের যে এই 71টা বছর তিনি জীবনকে দেখেছেন, তার যে অভিজ্ঞতা, সেটিকে যখন বিভূতিভূষণ গল্পে দেখাচ্ছেন, সেটি নিঃসন্দেহে গুরুত্বের দাবি রাখে। তো তিনি একজন চরিত্র হয়তো নন, আমরা বলতে পারি তিনি এই ধরনের বহু চরিত্রের প্রতিনিধি। কারণ বিভূতিভূষণ অসচেতন লেখক ছিলেন কথা আমরা বলতে পারি না। আমি আরেকটি বিষয়ের উপর আলোকপাত করব বলেছিলাম আমার আলোচনার শুরুতেই, যে বিভূতিভূষণের গল্প যদি পড়ি, ছোট গল্প, বহু গল্প পাবো যেখানে শাশুড়ি বৌমার সম্পর্কে তিক্ততা, এই নিয়ে ঝুটঝামেলা বারবার তিনি দেখিয়েছেন। এবং এমনই একটি ধারণা তখন বাংলাদেশে প্রচলিত ছিল। তার চৌধুরানী বললে একটি গল্পতে যদি আমরা দেখি, মানে খুব সহজে তিনি বলে দিচ্ছেন যে শাশুড়ি বউয়ের উপর অত্যাচার করে, এ কথা বাংলাদেশের সবাই জানে। এটা যেন একটা প্রবাদে পরিণত হয়েছিল তখনকার দিনে, যে শাশুড়িরা বউয়ের উপর অত্যাচার করে। বিভূতিভূষণের ছোট গল্পে বৃদ্ধা চরিত্র যারা, তারা এই সমস্যাটাকে তুলে ধরেছেন, শাশুড়ি বৌমা সম্পর্কে যে তিক্ততা, এক প্রকার মানসিক টানাপোড়েন, এমনকি শারীরিক নির্যাতন পর্যন্ত সেগুলি গড়াতো। মনের ভাঙন তো এখান থেকেই ঘটে। একটি সংসার বা পরিবার কার, সেখানে আধিপত্য কার থাকবে, এ এক দ্বন্দ্বময় প্রশ্ন। যিনি শাশুড়ি, তিনি দীর্ঘদিন তার সংসার টেনে চলেছেন, এত সহজেই বা কি করে অন্যের হাতে সবকিছু ছাড়বেন? আবার যে নববধূ স্বামীর সংসারে এসেছে, সেও তো একটা নতুন মাটি পেয়েছে সে করে। শাশুড়িদের যে সহিষ্ণুতা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা, এবং শেষ পর্যন্ত সেটা দিতেন না, এবং এই সংক্রান্ত যে সংঘাত, যে দ্বন্দ্ব বিভূতিভূষণ দেখিয়েছেন। তারা বয়স্ক বলে কি তাদের এরকম ভাবনা? হয়তো তা নয়, আধিপত্য বিস্তারটা হয়তো সেখানে বেশি গুরুত্ব পেয়েছে। আবার এরকমও দেখা গেছে যে বয়সের তেজ অনেক নববধূর আচরণে ফুটে উঠছে, ঠিক উল্টো ছবি। কখনো তারা প্রতিবাদী, কখনো ঝগড়ুটে, আবার কখনো মারকুটে, শাশুড়িকেও গায়ে হাত তুলছে নির্দ্বিধায়। একটি উদাহরণ মাত্র আমি ব্যবহার করব, যেহেতু মুখে বলছি, যে মৌরি ফুল বলে তার একটি বিখ্যাত গল্প আছে। সেখানকার যে চরিত্র সুশীলা, একদিকে সে, অন্যদিকে তার শাশুড়ি। এক্ষেত্রে তিনি নিজে যেমন দাপুটে শাশুড়ি, তার বউটিও তেমন পেয়েছেন। আমরা বাংলায় বলি শেয়ানে শেয়ানে কোলাকুলি, কিন্তু আসলে দেখবেন শেয়ানে শেয়ানে ঠোকাঠুকি হয়, কোলাকুলি কমই হয়। কেউ কারো জায়গা ছাড়তে চায় না। তো নিজের সংসার মার্কা একটা যে গরিমা শাশুড়ির, একটা ভারী কি চাল, এই গল্পে আমরা দেখেছি। আর লাগান ভাজান, বিভূতিভূষণ বারবার দেখাচ্ছেন যে শাশুড়িরা লাগান ভাগান করছে, যারা বয়স্ক হয়ে গেছে অতিরিক্ত, তারা বৌমাদের প্রতি। আর বৌমারা সেই শাশুড়িদেরকে অত্যাচার করছেন স্বামীকে হাতিয়ে নিয়ে। অথচ বিভূতিভূষণের সেই গল্পে শাশুড়ির উপর অত্যাচার বা বয়স্ক নারীদের উপর অত্যাচার, এটা দেখানো মূল বিষয় ছিল না। কিভাবে সেই লাগান ভাজানের ছবি বারবার তিনি ব্যবহার করেছেন, দুটো উদাহরণ দিই আপাতত। মৌরি ফুলের কথা বলছিলাম, সেখানে তিনি বলছেন, হয় আমি একদিকে বেরিয়ে যাই, না হয় বাপু এর একটা বিহিত করো। সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে বেড়াচ্ছে, হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছে। আর ওর পেছনে টাকা খরচ করে কি হবে? যে বাঁচবে না, তার পেছনে আর কেন টাকা খরচ করবে? বাড়ির একজন অসুস্থ হলে আর একজনের যে মন্তব্য, সেটা শুধু একটি পরিবারের হয়তো নয়, সেইটা সেই সময়কালের পরিবার চেতনার একটি অংশ আমার মনে হয়েছে। কারণ একই ধরনের কথা বিভিন্ন গল্পে পেয়েছি। অন্য একটি গল্পে পেয়েছি এরকম,
যে অত যদি দরদ মেয়ের উপর নিজের বাড়িতে নিয়ে চিকিৎসা পত্তর করাও গে। শাশুড়ি আবার বৌমার জন্য বলছে। আরো একটি মুক্তি বলে গল্প রয়েছে, সেখানে যদি দেখি খোঁটা দেওয়া বয়স্ক নারীদের। বলি স্বামী খেয়েছো, পুত্তুর খেয়েছো, দেওর খেয়েছো, এখনো খাওয়ার স্বাদ মেটেনি তোমার? আরো একটি গল্পের দিকে যদি তাকাই, পাল্টা জবাবে স্ত্রী মানে বাড়ির বউ বয়স্ক শাশুড়িকে বলছেন, স্বামী পুত্তর তুমি খেয়েছিলে, তবুও 3 পাথর করে ভাত মারো, তাও আবার 3 বেলা। এই যে বয়স্ক নারীদের সঙ্গে তরুণ প্রজন্মের সংঘাত, যুবক প্রজন্মের সংঘাত, এটিও বিভূতিভূষণের গল্পে আমরা দেখেছি। এভাবেই একাধিক যে সমাজ সত্যের প্রকাশ বিভূতিভূষণ তার বয়স্ক নারী চরিত্রের হাত ধরে করিয়েছেন। কখনো তারা কাহিনীতে এসেছেন সরাসরি গল্পের চরিত্র হিসাবে, কখনো এসেছেন স্মৃতিচারণার হাত ধরে। উভয় ক্ষেত্রেই তারা দীর্ঘ সমাজ পরিস্থিতির সাক্ষী। এই ধরনের চরিত্রগুলি নিঃসন্দেহে সম্পদ আমাদের কাছে। সরকারি দলিল দস্তাবেজে হয়তো তাদের নাম কোথাও নেই, তবে সাহিত্যের বাস্তবতায় তারা প্রত্যেকে নিজের সত্তায় বিরাজমান। দারিদ্র তাদের ইহলৌকিক সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নিয়েছে কথা সত্য, কিন্তু থামিয়ে দিতে পারেনি জীবনের গতি। বিভূতিভূষণের জীবনে এদের স্থান এবং সাহিত্যে এদের সার্থকতা ঠিক কোথায়, এর সুরাহা তিনি কোথাও করে গেছেন কিনা এ নিয়ে খুঁজতে খুঁজতে তার একটি লেখায়, তৃণাঙ্কুর গ্রন্থে তিনি এক জায়গায় লিখেছিলেন যে আমার সমগ্র ভাবজীবনের সমষ্টি এইসব দুঃখ ও বেদনা। বিভূতিভূষণের জীবনে এদের স্থান সুরাহা তিনি কোথাও করে গেছেন তৃণাঙ্কুর গ্রন্থে তিনি এক জায়গায় এইসব দুঃখ ও বেদনা। অবশ্য হয় আমার মনে তাদের জন্য বেদনাভূতি আদৌ কাল্পনিক নয়, তাদের সার্থকতা সেখানে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আফতাবউদ্দিন আহমদ। কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারোর? আপনি স্ক্রিনটা যদি একটু স্টপ শেয়ারিং করেন তাহলে ভালো হয়। হ্যাঁ, ধন্যবাদ। কেউ আছেন? আচ্ছা, নেই। আমাদের এক বক্তা দেবতুষী মিশ্র চৌধুরী, আপনি কি জয়েন করেছেন? ওনার জন্য কি 5 মিনিট ওয়েট করব? তবে আমার মনে হচ্ছে না যে উনি জয়েন করবেন আর কি। তাহলে আমাদের এই অধিবেশন এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য। বক্তাদেরও ধন্যবাদ। নমস্কার।